নমস্কার, শুভ সন্ধ্যা। দেখুন, খনার বচনে আছে, থেকেও বলদ না বয় হাল, তার দুঃখ চিরকাল। এখন এই 2017-তে প্রযুক্তির কারণে গবাদি পশুরা আর ততটা কৃষির জমিতে হাল দেয় না, কিন্তু রাজনীতির জমিতে তারা যে কোষে লাঙল দিতে শুরু করেছে তা নিয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই। আমার আজকের সভার এক পক্ষের বক্তব্য, যারা আমার বাঁদিকে বসে আছেন, যে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র এই ভারতবর্ষে গত 7 দশক ধরে যে ধর্মনিরপেক্ষতার পথে হাঁটছে যে যাত্রা, সেটা শেষের মুখে। গবাদি পশুর বাজার নিয়ে কেন্দ্র সরকারের যে নতুন নির্দেশিকা, সেটা বড় ইস্যু নয়। এই যে পশ্চিমবঙ্গ, কেরলের মতো অঙ্গরাজ্যগুলো ঘোষিত প্রতিবাদ করছে, সেটাও ইস্যু নয়। উচ্চ ন্যায়ালয়ের 4 সপ্তাহের স্থগিতাদেশ এসছে, সেটাও ইস্যু নয়। আসল ইস্যু হলো দেশের মানুষের খাদ্যাভ্যাসের স্বাধীনতা, ব্যবসার স্বাধীনতা, সংবিধান স্বীকৃত ধর্মীয় স্বাধীনতা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর স্বাধীনতা। এই এতগুলো স্বাধীনতা নাকি স্বৈরাচারের চ্যালেঞ্জের মুখে। আর অন্য পক্ষ, আমার ডান দিকে যারা বসে আছেন, তারা মুচকি হেসে বলছেন যে দের আয় পর দুরুস্ত আয়। আহা, এতদিন পরে এমন একটি সাহসী সরকার সাহসী নির্দেশিকা নিয়ে এসেছে যে যাতে ভারতীয় আত্মা আর সংস্কৃতির স্বরূপটা তুলে ধরা গেছে। এ তো মাংস নয়, পশুধন নিশ্চয়। এই দুপক্ষকে দুপাশে রেখে আমার আজকের সভার প্রস্তাব: জবাই রুখতে নির্দেশিকা, বিপন্ন রুটি রুজি, মানুষ ছেড়ে গরুই এখন রাজনীতির পুঁজি। প্রস্তাবের পক্ষে আমার বক্তারা নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, ব্রাত্য বসু, অঞ্জন বেরা এবং সুবোধ সরকার। প্রস্তাবের বিপক্ষে যারা বসবেন, আমার ডান দিকে তারা আছেন শ্রমিক ভট্টাচার্য, সায়ন্তন বসু, মোহিত রায় এবং স্বরূপপ্রসাদ ঘোষ। প্রস্তাবের পক্ষে আমার প্রথম বক্তা যিনি, তার পুরাণ কোষ যখন বেরোলো তখন কোনো সন্দেহ নেই যে বিদ্বজ্জন মহলে একেবারে সাড়া পড়ে গেল। আজকে এই সময় যখন সবাই একেবারে শেকড়ে খুঁজছে যে সত্যি হিন্দু সংস্কৃতির শেকড়ে কি আছে, প্রাচীনত্ব কি বলছে, বিশেষ করে গোমাংস খাওয়া নিয়ে, নিঃসন্দেহে আমার প্রথম বক্তা নৃসিংহপ্রসাদ ভাদুড়ী সে বিষয়ে আমাদের আলো দেখাবেন। নৃসিংহ, এখানে আমার একটা খুব বড় সুবিধে লাগছে যে আমার এখনো আধার কার্ড হয়নি এবং শুনছি একই সঙ্গে করতে পারবো। পুরাণ কোষের কথা যখন উঠল, সেখানে প্রথম কথাটা বলার দরকার যে আমি আগে ভাবিনি যে পুরাণ কোষের মধ্যে এই এন্ট্রিটা হওয়ার দরকার ছিল কিনা। আজকে আমার মনে হচ্ছে যে গোমাংস নিয়েও একটা এন্ট্রি হওয়া উচিত। আমি বুঝতে পারছি যে আজকে যে ইস্যুটা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এমনিতে, তো আমি দুটো ছোট্ট উদাহরণ দেব এবং তার আগে দুটো কথা বলে নেওয়ার দরকার আছে যে আমাদের দেশে বেদ হচ্ছে সমস্ত শাস্ত্রের মূল এবং স্বয়ং মনুসংহিতা, যাকে অপর পক্ষরা খুব ভালোভাবে মানবেন, তিনি বলছেন বেদ অখিল ধর্ম মূলম। বেদ হচ্ছে অখিল ধর্মের মূল। আর বেদের সমান আর কতগুলো গ্রন্থ আছে, তাদের নাম হচ্ছে ব্রাহ্মণ গ্রন্থ। যেমন শতপথ ব্রাহ্মণ, ঐতরেয় ব্রাহ্মণ, তাণ্ডব মহাব্রাহ্মণ, এরকম কতগুলো ব্রাহ্মণ গ্রন্থ আছে। এবং সেগুলো হচ্ছে কোথায় কোন প্রয়োগ হবে, মানে যাজ্ঞিক প্রয়োগ কিভাবে হবে, মানে মন্ত্রভাগ একটা, যেটা সংহিতা বলা হয়, অর্থাৎ ঋগ্বেদ সংহিতা, অথর্ববেদ সংহিতা ইত্যাদি। আর ব্রাহ্মণ ভাগটা হচ্ছে প্রায়োগিক দিক, কোথায় কিভাবে কোন যজ্ঞে প্রয়োগ করতে হবে সেইগুলো। এগুলো হচ্ছে ব্রাহ্মণ ভাগ। এবং বেদ যখন বলা হয় তখন বলা হয় মন্ত্র ব্রাহ্মণায়োর বেদনামধীয়ম। মন্ত্র এবং ব্রাহ্মণ মিলে হচ্ছে বেদ। সেই বেদের মধ্যে থেকে আমি দুটো জায়গা শুধু প্রথমে উল্লেখ করব। সেটা হচ্ছে যে একজন যাজ্ঞিক ঋত্বিক, বেদ কিন্তু খুব মেটেরিয়ালিস্টিক ধরনের কথাবার্তা বলে, অর্থাৎ আমি এই দিচ্ছি তুমি এই দাও। বেদ কখনো খুব উচ্চ স্তরের যে উপনিষদের মধ্যে যে ব্রহ্মবাদ ইত্যাদির ভাবনা করে কথা বলে না। একদম লাইফ থেকে যেটা উঠে আসছে, বেদ কিন্তু সেই ধরনের কথাবার্তা বলে। এবং সেটা এই রকম যে একটা গিভ অ্যান্ড টেক পলিসি আছে দেবতাদের সঙ্গে তাদের। সে কীরকম, যেটা সেটা এই রকম যে আমি তোমাকে এই দিচ্ছি,
अवे त्वा पूर्वपीतये সৃজামি সৌম্যং মধু। আমি সোম রস দিচ্ছি, আমি এই খাবার দিচ্ছি, তার বদলে তুমি আমাকে এই দাও। এই হচ্ছে ঋগ্বেদের ঘটনা। এই ঋগ্বেদের মধ্যে একটা জায়গা আমি শুধু আপনাদের উল্লেখ করব, সেটা হচ্ছে যে একজন যাজ্ঞিক ঋত্বিক তিনি যজমান অর্থাৎ যাকে যজ্ঞ করাবেন তাকে নিয়ে যজ্ঞশালায় ঢুকছেন। ঢোকার পরে তিনি বলছেন যে দেখো, এ যেন গরু কিংবা ষাঁড় না খায়, এ যেন কেননা গরু এবং ষাঁড় আমাদের শক্তি দেয়, প্রাণ দেয়, ইত্যাদি ইত্যাদি। এরম বলে সে খানিকটা বলার পরেই হঠাৎ একজন ঋষি, যার নাম হচ্ছে যাজ্ঞবল্ক, মানে প্রাইম ঋষি একজন বেদের, এবং তিনি খুব প্রতিবাদী ঋষি, তিনি গুরুর উপদেশ পর্যন্ত উগড়ে দিয়েছিলেন এরকম শোনা যায়। এবং দ্বিতীয় হচ্ছে যে তার বৃহদারণ্যক উপনিষদ পর্যন্ত তার প্রভাব প্রচুর। সেই ঋষি বলছেন যে দেখো তো, এত না করছো গোমাংস খাওয়ার ব্যাপারে ইত্যাদি ইত্যাদি, এত যেসব বলছো, আমি কিন্তু অস্নামহম এবাহম, আমি কিন্তু খাবই। অমংসলং চেদ ভবতি, যদি সেটা বেশ একটু তুলতুলে হয়, নরম হয়, আমি কিন্তু খাব। অর্থাৎ তিনি এই মাংস ভক্ষণ করেন। এটা বেদ ব্রাহ্মণের বক্তব্য। ঋগ্বেদের আর একটা জায়গা আছে যেখানে ইন্দ্র বলে যে দেবতাটি আছেন, যার উদ্দেশ্যে প্রচুর প্রচুর পরিমাণ, বলা উচিত উৎস, বলা উচিত বসা। বসা হচ্ছে সর্ট অফ ব্যারেন কাউ, মানে গাভীটা খানিকটা রেস্ট্রিক্টেড ছিল, এটা ঘটনা। কিন্তু ষাঁড় প্রচুর পরিমাণ চলত খাওয়া, এবং সেখানে এরকম এরকম জায়গা ঋগ্বেদের মধ্যে আছে যেখানে বলা হচ্ছে যে তুমি প্রচুর পরিমাণ ইন্দ্রের জন্য মাংস রান্না করো, উৎসান্ন রান্না করো, অর্থাৎ বৃষ রান্না করো, তিনি খাবেন। এবং একটা জায়গায় দেখা যাচ্ছে যে একজন পুত্রবধূ, অর্থাৎ পুত্রবধূকে শ্বশুর বলছেন যে তুমি আমার জন্য রান্না করো এবং ইন্দ্রের জন্য রান্না করো, এবং তার মধ্যে যেন প্রচুর পরিমাণ, মানে 20 অন্তত 20টা যেন এই পশু অর্থাৎ বৃষ থাকে। সেখানেই আরেকটা জায়গা দেখাচ্ছে, ইন্দ্রের একজন ছেলে, তার স্ত্রী, তারা যজ্ঞ করছেন। সেই যজ্ঞের সময়ে ইন্দ্র সেখানে উপস্থিত হননি। তো তিনি বলছেন যে সবাই এসে গেল, সমস্ত দেবতারা এলেন, রুদ্র এলেন, যম এলেন, এরা সমস্ত এলেন, কিন্তু আমার শ্বশুরমশাই আসলেন না। কিন্তু আমি অপেক্ষা করছি কি জন্যে? যে এই জন্যে যে তিনি আসলে পরে প্রচুর পরিমাণ ধানা অর্থাৎ ভাজা ছাতু পাবেন। তখনকার দিনে এইটাই আহুতি দেওয়ার জিনিস ছিল। এবং প্রচুর পরিমাণ সোমরস পাবেন, যক্ষিয়া ধানা তপিয়া সোমম, এবং তার সঙ্গে প্রচুর পরিমাণ গোমাংস অর্থাৎ উৎসান্ন বৃষান্ন পাবেন। থ্যাংক ইউ। এগুলো বেদের উদাহরণ। প্রস্তাবের পক্ষে আমাদের প্রথম বক্তা নৃসিংহপ্রসাদ ভাদুড়ী দেখালেন যে প্রাচীন বৈদিক যুগের হিন্দুদের সঙ্গে গোমাংসের সম্পর্কটা কতটা নিবিড় ছিল। প্রস্তাবের বিপক্ষে আমার প্রথম বক্তা রাজনীতির জগৎ থেকে, তাই আমি বৈদিক যুগ থেকে বিষয় এবং হালের রাজনীতির বিষয়ে ফিরব। শ্রমিক, এত ঢাক ঢাক গুড়গুড় কেন? পশুক্লেশ নিবারণী যদি উদ্দেশ্য হয়, তাহলে কৃষি মন্ত্রকের অধীন পশু দপ্তর নির্দেশিকা দেবে। পরিবেশ মন্ত্রক এলো কোথা থেকে? কেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী হর্ষবর্ধনকে বলতে হচ্ছে যে এই নির্দেশিকা পশুদের প্রতি হিংসা বন্ধ করতেই আনা হয়েছে? আমার খুব স্পষ্ট প্রশ্ন, তোমার বা আমার পাতে পৌঁছানোর পথে গরুর থেকে মুরগি বা পাঁঠার কষ্টটা কি কম হয়? এই থিওরিটা যদি শ্রমিক ভট্টাচার্য শুরুতেই স্পষ্ট করে দেয়, কেন্দ্রের নির্দেশিকার ধোঁয়াশার অংশটা একটু কাটে আর কি। শ্রমিক, নমস্কার। সিদ্ধান্ত প্রশাসনিক, প্রতিক্রিয়া রাজনৈতিক, পদক্ষেপ অর্থনৈতিক, প্রতিক্রিয়া সাম্প্রদায়িক। 1960 সালের প্রিভেনশন অফ ক্রুয়েলটি অ্যাক্ট দীর্ঘদিন ধরে চলেছিল। 40 বছর পর 2001 সালে তার মধ্যে অ্যামেন্ড করা হলো মানেকা গান্ধী সেই
সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ছিলেন। তখন আইনটির নাম বদলে হলো প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যাল রুলস। 2017 সাল, প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস উইদিন ব্র্যাকেট রেগুলেশন অফ লাইভস্টক মার্কেট। এর মধ্যে কোথাও কোনো খাদ্যাভ্যাসের বিষয় নেই। হিন্দুর কাছে গোমাংস কতটা প্রিয়, বাঙালির কাছে আগামী দিনে গোমাংস কতটা প্রিয় হতে চলেছে, বেনফিশের কাউন্টার থেকে গোমাংস কতবার বিক্রি করা যাবে তার জন্য সম্মিলিতভাবে কে কত দূর এগিয়ে যাবেন। আর জামাই ষষ্ঠীর দিনে যদি সকালবেলা কারোর মেনুতে যদি সেটা না থাকে, 8:30টার পরে সুমনেরই শো দেখে প্রভাবিত হয়ে কেউ কর্মব্যস্ত জামাই যিনি আসতে পারেননি সকালবেলা সন্ধ্যাবেলা, তার জন্য গোমাংস কিনে আনবেন, সেখানে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু রাজনীতি চলছে এটা নিয়ে। টেনে আনা হয়েছে ধর্মকে। চলে গেছেন একদম স্বয়ং ইন্দ্রের কাছে, ইন্দ্রের রাজসভায়। ইন্দ্র ষাঁড়ের মাংস খাচ্ছেন, ষাঁড়ের সঙ্গে গরুও খাচ্ছেন, না পেলে অসন্তুষ্ট হচ্ছেন। কখনো আমরা দেবদেবীকে সামনে উপস্থাপিত করছি মাইথোলজি বলে, আর যখন টোটাল মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে আমরা দেওয়া নেওয়ার সম্পর্কের কথা বলছি, তখন আমরা সেটাকে তৈরি করছি কি যে হিস্টোরিক্যাল বায়োগ্রাফি। দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, একটা সূক্ষ্ম বিভাজন রেখা আছে, এটা অন্তত মানতে হবে। আমরা আজকে বিতর্কে এসেছি গোমাংসের পক্ষে বলবার জন্য নয়, বিপক্ষে বলবার জন্য নয়। আমাদের রাজ্যে একজন বিধায়ক আছেন, তিনি একবার সল্টলেকের একটি বেড়াল গাছে আটকে ছিল, রাস্তায় কুকুর আক্রান্ত হয়েছিল, তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন। অত্যন্ত সাহসী এবং প্রশংসাযোগ্য পদক্ষেপ। কিন্তু স্লটার হাউসের যে নৃশংসতা চলছে তার মধ্যে একটা নিয়ম নিয়ে আসার জন্য, একটা সমান্তরাল বেআইনি ব্যবসা চলেছে, তার উপর নিয়ন্ত্রণ আনবার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইন্দো বাংলাদেশ বর্ডার কয়েক হাজার কিলোমিটারের পোরাস বর্ডার। বিএসএফ এর যা ম্যানিং, পুলিশের যা স্ট্রেংথ, আমাদের রাজনৈতিক সচেতনতা সম্পন্ন রাজনৈতিক দলের আমাদের নেতাকর্মীদের যা আচরণ বাংলাদেশে, তার কারণে বাংলাদেশের ক্যাটলের বিজনেস ৭৫,০০০ কোটি টাকার, যেটা ফিড করছে ইন্ডিয়া, রাজকোষে একটা টাকা আসছে না। আমরা কি কেউ চাই এই অবৈধ ব্যবসা চলবে? কেউ চাই কি গোপাচার চলবে? কেউ চাই যে মোষ চলবে? 2001 সালে যে অ্যামেন্ডেড ল ছিল, সেই আইন ভারতবর্ষের সমস্ত রাজ্য মেনেছে, পশ্চিমবঙ্গের সেই আইন বলবৎ আছে। সেই আইনের উপরই নির্ভর করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বেআইনি কসাইখানাগুলো বন্ধ করেছিলেন। যাদের লাইসেন্স আছে, যারা কসাইখানাগুলো চালাচ্ছেন, তারা কিভাবে প্রকিওর করবেন সেটা সরকারি নির্দেশিকায় বলা আছে। কিন্তু 1960 সালের এই আইনকে কেউ আল্ট্রাভাইরাস বলে কোনোদিন চ্যালেঞ্জ করেননি। খাদ্যাভ্যাসের অভাব প্রশ্ন নিয়ে কেউ কোথাও প্রশ্ন তোলেনি। এই মাটি বহুত্ববাদের মাটি। আমার ডিপ ফ্রিজে কি থাকবে, বিফ থাকবে না চিকেন থাকবে, সেটা যদি আমি স্থির করি, আমি মনে করব ওখানে যদি বিফ থাকে থাকুক। কিন্তু আমরা এই রাজ্যে, এই দেশে কথা বলতে চাই। যার যা খাবার ইচ্ছা তিনি যদি তাই খেতে পারেন, আমার কথা বলার অধিকার আছে, আমার রাজনীতি করার অধিকার আছে, আমার প্রতীকে আমার দাঁড়িয়ে জেতবার অধিকার আছে। আমি জেতবার পরে কেউ আমার বেডরুম থেকে আমাকে তুলে অন্য দলে জয়েন করিয়ে দেবে, এই রাজনৈতিক অসহিষ্ণুতা, এই সর্বগ্রাসী চরিত্র নিয়ে যারা কথা বলছেন, আমার মনে হয় এর মধ্যে সম্পূর্ণ রাজনীতি ছাড়া অন্য কিছু নেই। কেন্দ্র সরকারের বিরোধিতা করতে হবে, বিরোধিতার জন্য বিরোধিতা। হ্যাঁ, যারা গোরক্ষক বিভিন্ন জায়গায় তারা কিছু বিশৃঙ্খলা ঘটিয়ে ফেলেছেন, দেশের প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর এবং তীব্র ভাষায় তার নিন্দা করেছেন। কিন্তু যারা প্রগতিশীলতার কথা বলে পশ্চিমবঙ্গের মাটিতে কথা বলছেন, যারা বিভিন্ন সময় দাঁড়িয়ে বেদ উপনিষদকে টেনে নিয়ে বিজেপিকে আক্রমণ করছেন, যে বিজেপির ধর্মীয় বিভাজন ছাড়া অন্য কোনো রাজনীতি নেই তার কাছে। স্বয়ং গৌতম বুদ্ধ মারা গিয়েছিলেন শুয়োরের মাংস খেয়ে পাবারচণ্ডুর বাড়িতে টোমেন ইনফেকশন। বুদ্ধদেবের বিচরণস্থল বাংলাদেশের ময়নামতি মহাপ্রস্থানগড়। একবার সেখানে গিয়ে কেউ আজকের দিনে একটা শুয়োর কেটে একটা পক ফেস্ট করে আমাদের সামনে দেখান তো। আসল পরিস্থিতির বাধ্যবাধকতা, কারণ ওখানে আমাদের ওপারে আমাদের গান্ধীবাদ চলেনি।
মার্ক্সবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি, রামনারায়ণ রাম চলেনি, হিন্দু মুসলমানের শান্তির পরযাত্রা চলেনি, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, এই খোঁজ নিতে নিতে 1947 সালের 15ই আগস্ট আমরা হেরে গিয়েছিলাম ব্রিটিশ কূটনৈতিক চতুর সাম্রাজ্যবাদী শয়তানির কাছে। দেশের বুকে নেমে এসেছিল এক অভিশাপ, দেশ বিভাগের অভিশাপ। সূর্য সেনের বংশধরদের কাছে কেউ জানতে চায়নি যে চট্টগ্রাম পাহাড়ের ওপরে তৃষ্ণা মেটানোর জন্য লুব্রিকেটিং অয়েল খেয়ে গলা ভিজিয়ে তারপরে হাওড়ার বাউড়িয়া জুট মিলে সুইপারের কাজ করে তিনি কোন দেশের স্বাধীনতার জন্য লড়াই করছিলেন, একবারের জন্য তার কাছে কোনো প্রশ্ন করা হয়নি। এটা এর মধ্যে খাদ্যাভাসের কোনো বিষয় নেই, বিষয়টি কেন্দ্রীয় সরকারের কনস্টিটিউশনাল অব্লিগেশন আছে, রাজ্যকে মানতে হবে। যদি না মানতে চান তার জন্য উচ্চ ন্যায়ালয় আছে, সেখানে যাবেন। কিন্তু সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একটি বিষয়কে কেন্দ্র করে যারা রাজনীতির ময়দানে নেমেছেন তারা তো বিভাজনের রাজনীতি করেছেন। কারা অসহিষ্ণুতা নিয়ে ওয়ার্ড অফিস চালিয়েছিলেন? আজকে 3 তালাকের মতো একটা অমানবিক সিদ্ধান্তকে কেন্দ্র করে যে ইসলামিক কান্ট্রি যেখানে 21টা দেশে তা বাতিল হয়ে গেছে, ভারতবর্ষে কোথায় কোথায় অরুন্ধতী রায়, কোথায় তিস্তা সিতালবাড়, কোথায় সলমান খান, কোথায় শাহরুখ খান, কোথায় তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবীরা? আজকে আমরা দেখতে পাচ্ছি মিলাবে সে মিলাবে, মিলিয়ে দিয়েছে পিনারায়ণ বিজয়ন, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্যব্রত বসু, অঞ্জন বেরা, এত কাছে দুজনে। খালি কংগ্রেসটা বাদ আছে, থাকলে ভালো লাগতো। কারণ স্বাধীনতার পরে নিয়েছিলেন জোড়া বলদ, তারপরে নিলেন গাই বাছুর, বাছুরের মাথা কেটে কালকে কেরলে প্রগতিশীলরা মিছিল করেছেন। এই যারা মিছিল করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন, দেশের বৃহত্তর জনসমাজকে অপমানিত করছেন, তাদের সেন্টিমেন্টে আঘাত করছেন, এটা আমার মনে হয় কোনো আধুনিক সমাজ এটাকে মেনে নেবে না। আমার একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব। বিষয়টি বিশ্বাসের, বিষয়টি অনুভূতির। হ্যাঁ, কোনো কোনো মানুষের সামনে যদি গোমাংস কেউ খেতে দেখে তারা একটু উত্তেজিত হয়ে পড়েন, এটাও ঠিক। কোনো কোনো জায়গায় তারাও মর্মাহত হন। কাউকে যদি শুয়োরের মাংস কেউ খেতে দেখেন তারা উত্তেজিত হয়ে পড়েন। তার মধ্যে আবার ঢুকে পড়েছে এই আলোচনায় রাম মন্দির, বাবরি মসজিদ, তাও চলছে। আরে আজকে যদি কোনো সমাজবাদী পার্টির একজন নেতার বাড়ির বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করে, আজকে যদি অঞ্জনদার বাড়ির কোনো ছেলেকে জিজ্ঞাসা করে যে রাম কোথায় জন্মেছিল, সে উত্তর দেবে এক কথায় যে রাম অযোধ্যায় জন্মেছিল। কেউ বলবে না যে আলিমুদ্দিন স্ট্রিটে রামের জন্ম কিংবা বাইপাসে রাম জন্মেছিল। তো যেটা বিশ্বাসের প্রশ্ন সেটাকে নিয়ে বারবার আঘাত করবেন, আর দীর্ঘদিন সেটা চলবে। কখনো ফ্রিডম অফ এক্সপ্রেশনের নামে, কখনো বাকস্বাধীনতার নামে, কখনো বহুত্ববাদের নামে যারা সমাজকে ভেঙে ব্লক ভোটের রাজনীতি করছেন। আমাদের লড়াই তাদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই। কিন্তু যে নৃশংসতা চলেছে অবৈধ স্লটার হাউসে, যে নৃশংসভাবে আজকে সীমান্ত পারে গরু পাচার চলেছে, আজকে এই ক্যাটল করিডোর শুধুমাত্র একটা মানুষের খাদ্যাভাস বা কোনো কিছু মানুষের ব্যবসার জন্য নিয়ন্ত্রিত নয়। এই ক্যাটল করিডোর দেশের আভ্যন্তরীণ যে সমস্যা নিয়ে আসছে, আজকে তার বিরুদ্ধে সমস্ত দলমত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ধন্যবাদ। অবশেষে শ্রমিক থামলেন এবং প্রচুর প্রশ্ন ছড়িয়ে দিয়ে গেলেন। আমার প্রথম প্রশ্ন, বেআইনি শব্দটা শ্রমিক কোথায় পেলেন? কসাইখানা তো বুঝলাম, এখনো যেগুলো আইনি কসাইখানা তারা কোন বাজারের সহায়তা নেবে এই নির্দেশিকায়, সেটা সব থেকে বড় প্রশ্ন। 2 হচ্ছে যে সেই সাংসদকে কি বলবেন? সেই সাংসদ তো বিজেপিরই ছিলেন, যিনি সংসদে দাঁড়িয়ে, পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে সীতামারিতে কি সীতা জন্মেছিলেন। তিনি তো, আমি যতদূর জানি, যে বিজেপি করতেন। মন্ত্রী স্পষ্ট সংসদে দাঁড়িয়ে বললেন যে না, এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। যাই হোক, আমার পরের বক্তা নিঃসন্দেহে এরম প্রচুর উত্তর নিয়ে আসবেন ওপেন ফোরামে, শিওরলি। ব্রাত্য বসু প্রস্তাবের পক্ষে আমার পরের বক্তা। না, সময় আমার পূর্ববর্তী বক্তা শ্রমিক ভট্টাচার্য অন্তত তার প্রাথমিক বক্তব্যে মেনে নিয়েছেন যে যার যা খুশি খাওয়ার অধিকার অন্তত আমাদের দেশে আছে। ফ্রিডম অফ এক্সপ্রেশন যেমন আছে, ফ্রিডম অফ স্পিচ যেমন আছে, কিন্তু তিনি তার একটা সীমা রাখতে চাইছেন। অর্থাৎ কতটা কথা বলবো সেটাও রাষ্ট্র ঠিক করে দেবে, কতটা এক্সপ্রেশন আমি রাখবো তাও রাষ্ট্র ঠিক করে দেবে। ফলে গোমাংস খেলে আমি কতটা খাবো, অল্প খাবো না বেশি খাবো, অক্সটাং খাবো না অন্য কিছু খাবো,
সেটাও আসলে রাষ্ট্রই ঠিক করে দেবে। কিন্তু প্রাথমিক মৌলিকভাবে তিনি মেনে নিয়েছেন যে যার যে কোনো খাবার সেটা খাবার অধিকার তার আছে। সম্ভবত এটা ওই যেটা উনি বললেন, আমার ধারণা এটা তো রাজনৈতিক মত হতে পারে না, কিন্তু যেভাবে আমি আর রঞ্জন বেরার কথা উনি বললেন, আসলে আমার ধারণা বিধানসভায় উনি আর তরুণ নস্কর পাশাপাশি বসতেন। এসইউসিআই এর প্রভাবে আমার ধারণা ওনার এই বোধোদয় হয়েছে। তাহলে নিশ্চয়ই উনিও যেহেতু তরুণ নস্করের পাশে বসতেন, প্রাক্তন বিধায়ক, তাহলে নিশ্চয়ই তার দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন, এবং এসইউসিআই এবং বিজেপি নিশ্চয়ই কোনো তার মানে রাজনৈতিক একসঙ্গে সমীকরণ যোগ হয়েছে। নইলে এই বামপন্থী চিন্তা তার মাথায় আসবে কেন? নিশ্চয়ই আমি সেখানে শ্রমিকবাবুকে সাধুবাদ জানাবো যে অবশেষে খানিকটা বামপন্থা হোক বা খানিকটা আলট্রা মডার্ন হোক বা খানিকটা র্যাডিক্যাল চিন্তা হোক, তিনি যে লাভ করেছেন, এইটা তার পক্ষে ভালো। এখন ঘটনা হচ্ছে যে প্রস্তাব আজকে আমাদের দিয়েছেন আমাদের গণমাধ্যম, এবং যারা আসলে মজা না করে বলা যায় যারা আসলে আমাদের এক পক্ষে এনেছেন এবং আরেক যারা বিপক্ষে এনেছেন, সে সুমন বলেছেন আমাদের প্রস্তাবের পক্ষে বলতে হবে। এখন ঘটনা হচ্ছে যে আমাকে এক জ্যোতিষী বলেছিলেন যা ঘটবার তা ঘটবেই, আমি হাত দেখে আর কিছু পাল্টাতে পারবো না, গুনে গেছে এটুকুই খালি বলতে পারি। তো যখন মাননীয় প্রধানমন্ত্রী তার স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে ভাষণে বলেন যে প্রাচীন ভারত জ্ঞান বিজ্ঞানে কত উন্নত ছিল, সেটা বোঝাতে গিয়ে তিনি যখন বলেন যে প্রাচীন ভারত নাকি প্লাস্টিক সার্জারি জানতো। কীরকম উদাহরণ? কি গণেশের মাথায় যে হস্তিমুণ্ড বসেছে সেটা হচ্ছে প্লাস্টিক সার্জারি ফলাফল। তারপর তিনি যখন বলেন যে এমনকি প্রাচীন ভারতে নাকি টেস্ট টিউবের গল্পও আছে, কর্ণর জন্ম নাকি সেই টেস্ট টিউবের গল্পই আমাদের স্মরণ করায়, এবং তারই সঙ্গে তাল মিলিয়ে বোম্বে ইউনিভার্সিটিতে 102তম বিজ্ঞান সম্মেলনে বিজ্ঞানী কিরণ নায়েক বলেন ওই যে হস্তিমুণ্ড বসলো এটা কিভাবে তৈরি হতো নাকি ওই চিনি গরম করে যে আঠা বেরোয় সেই আঠা দিয়ে ওই হাতির মাথাটা প্লাস্টিক সার্জারি করে লাগানো হয়েছিল। দেশের এবং সারা পৃথিবীর হাজার হাজার ভালো ভালো বিজ্ঞানীর সামনে এই গবেষণাপত্র পড়া হলো, এবং আমরা নিশ্চিত হয়ে গেলাম যে তাহলে এইগুলো যখন পড়া হচ্ছে এবং এইগুলো যখন এক ধরনের মান্যতা পাচ্ছে, তখন তো আসবেই দেশে গরুদের রক্ষা করতেই হবে। এই বিজ্ঞানের এই যে অর্থাৎ যেখানে বিজ্ঞান মিথ্যা, যুক্তিবাদ মিথ্যা, শিক্ষা মিথ্যা, এবং তারপর আমরা আবার কি দেখলাম, ওইখানে আরেকজন বিজ্ঞানী দাঁড়িয়ে বললেন, সম্ভবত তার নাম আনন্দ বোডাস, তিনি বললেন যে এই যে প্লেন, আকাশে যে প্লেন ওড়ে, এটা নাকি প্রাচীন ভারতবর্ষে প্রচুর মহাকাশযান উঠত এবং তারা একটা স্থান থেকে একটা গ্রহ থেকে আরেক গ্রহে যাতায়াত করত, এবং তাদের জ্বালানিতে ছিল কীভাবে উঠতো তারা, জ্বালানি ছিল গরু এবং হাতির প্রস্রাব মিশিয়ে সেই প্লেন নাকি ওপরে চালানো হতো। তো এতে আরও বোঝা যায় এই ধরনের কথাবার্তা যখন হয় খালি নাসার কিছু বিজ্ঞানী তারা বললেন যা পড়া বলা হয়েছে এগুলো সব বুজরুকি, অবিলম্বে ওই সমস্ত গবেষণাপত্র বাতিল করা হোক, নইলে যদি আর্কাইভে থাকে পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটা ওই শিক্ষার গৈরিকীকরণ ওই জায়গাতেও ঢুকে যেতে পারে, ইমিডিয়েটলি বাতিল করা হোক। হয়তো ওই নাসার ভাগ্যিস দেশের বাইরে থাকে, তা না হলে তাদের অবস্থা দাঁড়াতো নরেন্দ্র দাভোলকারের মতো বা কালবুর্গির মতো, বা যে টলারেন্সের কথা শ্রমিকবাবু একটু আগে বললেন, ভাগ্যিস গত সপ্তাহে রাজস্থানের আলোয়ারে পেখলু খান, তিনি যদি টলারেন্সের ছিটে ফোটা যে তিনি পেতেন, আলোয়ারে তাকে পিটিয়ে মারা হয়েছে শুধুমাত্র এই গোমাংস রক্ষা হবে কি হবে না, শুধুমাত্র এই ইস্যুতে। এবং আজকের খবরের কাগজে আছে তাই নিয়ে ওখানকার তার প্রতিক্রিয়া সারা ভারতবর্ষে এমন হয়েছে, কতগুলি রাজ্যে ওই তথাকথিত শ্রমিকবাবুদের কাছে অবশ্যই সেকুলার মানে তথাকথিত মানে হচ্ছে সে হচ্ছে নির্বীর্য, সেকুলার মানেই সে কোনো না কোনোভাবে অন্য সম্প্রদায়ের দাস, সেকুলার মানেই তাকেই আগে হত্যা করা উচিত সাম্প্রদায়িক জায়গা থেকে, নইলে কেন কালবুর্গিকে হত্যা করা হয়, কেন হত্যা করা হয় নরেন্দ্র দাভোলকারকে? যদি পদবিগুলো দেখেন, এরা কি কোনো সাম্প্রদায়িক শক্তি? যে সাম্প্রদায়িক বিভাজনের কথা ওরা বারবার বলে যে রাজনীতি ওরা আনতে চাইছেন ভারতবর্ষে এই নতুন শতাব্দীতে। ফলে যা হওয়ার তা হওয়ার ছিল, তা হয়েছে, তা হবে। এইগুলো নতুন কিছু নয়। যেভাবে প্রত্যেকে ওই যেটা শুরুতেই আমার পূর্ববর্তী বক্তা বললেন, সিদ্ধান্ত প্রশাসনিক কিন্তু আসলে প্রতিক্রিয়া রাজনৈতিক। একটি রাজনৈতিক প্রতিক্রিয়া তোলার জন্যে যে কথা আমাদের মাননীয় সঞ্চালক শুরুতে বললেন এই বিতর্ক সভার শুরুতে, যে
যদি পরিবেশ দপ্তর যদি এটা পশু দপ্তরের ঘোষিত নির্দেশিকা, কি করে পরিবেশ দপ্তর এই নির্দেশিকা জারি করে? আমরা তো বুঝতেই পারছি না। যে নির্দেশিকা দেওয়ার কথা একটি নির্দিষ্ট দপ্তরের, সেটা কি করে অন্য দপ্তর দেয়, এবং সেটা কি করে নিমেষে, যদিও আমাদের আসার কথা এই যে গতকাল চেন্নাই হাইকোর্ট এই 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 রায়ের ওপর আমাদের 4 সপ্তাহের মাননীয় আদালত তার স্থগিতাদেশ এনেছেন। কিন্তু যে 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 চিন্তা তারা করেছিলেন সেইভাবেই হবে। ওই সলমান খান শাহরুখ খানের কথা তিনি এখানে বললেন, ভুলে যাবেন না এই 2000 সালে এই শিবসেনার পত্রিকা সামনা, সেখানে লেখা হয়েছিল, বাল ঠাকরে সেখানে লিখেছিলেন যে এই সম্পূর্ণ যে সারা ভারতবর্ষে যে বলিউডের যে রমরমা, সেখানে আসলে 3 খানের যে উত্থান, এটা বোঝা যায় যে এটা হচ্ছে আইএসের চক্রান্ত। অতএব এই তিন খানকে আমাদের আটকাতে হবে এবং নতুন করে আমাদের প্রমোট করতে হবে। ওই সামনা পত্রিকায় লেখা আছে কাকে না, ঋত্বিক রোশনকে। স্বয়ং ঋত্বিক রোশন, যিনি ওদের খুবই ভালো বন্ধু, এবং আমরা জানি এই ট্রেডে যারা থাকেন তারা প্রতিযোগী যেমন হন তেমনি তারা ভালো বন্ধু হন। ঋত্বিক রোশনকে নিয়ে যখন এই নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল, তিনি বলেছিলেন আমি এই নিয়ে কোনো কথা বলবো না, কেননা আর্টিস্টের পরিচয়, আর যাই হোক তার পরিচয় খান না তার পরিচয় রোশন, এইগুলো অন্তত হতে পারে না। তো ভুলে যাবেন না, এই জাতীয় জিনিসগুলো কিন্তু এদের মধ্যে বরাবরই ছিল। এটা মোটেও আর কোনো গরু পাচার, আর আমার বক্তব্য হচ্ছে যে গরু পাচার একটা অত্যন্ত অন্যায্য জিনিস এবং সেটাকে আটকানো উচিত। কিন্তু গরু পাচারের সঙ্গে গো মাংস কাটার কি সম্পর্ক? গরু পাচারের সঙ্গে গো মাংস কাটার কি সম্পর্ক, এটা যদি একটু বুঝিয়ে বলেন। তো যাই হোক, গরু বাঁচানোর জন্য আমাদের নির্দেশিকা এসছে, যা দিনকাল পড়েছে, মোষ বাঁচানোর জন্যও এসছে, ষাঁড় বাঁচানোর জন্যও আসছে, এবং যে হারে গুতগুতি এই সারা দেশে এরা বাড়াচ্ছেন, এদের রক্ষা করার জন্য এদের তাগিদ যে কেন্দ্রীয় সরকারের যে একটা নির্দেশিকা থাকবে, সে তো বলাই বাহুল্য, এদেরই বাঁচানোর কথা। এ আসলে এক ধরনের আত্মরক্ষা। এই আত্মরক্ষা, এটা আপনারা ভুলে যাবেন না। এই রক্ষা আসলে কোনো নির্দিষ্ট নয়, আসলে এটা আত্মরক্ষার জন্যই এরা করছেন। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ব্রাত্য। আমার শুধু একটাই প্রশ্ন থাকলো যে যখন গরু পাচার নিয়ে আমরা এত কথা বলছি, সীমান্তে গরু পাচার রোখার দায়িত্ব কাদের? বিএসএফ এর। বিএসএফ কোন দপ্তরের অধীনে পড়ে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। এই মুহূর্তে তো সরকার, কেন্দ্রীয় সরকারটি বিজেপির। রাজনাথ সিংহ মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারও তো দায়িত্ব। আমি জানি যে শ্রমিক যখন বিধায়ক ছিল এ নিয়ে, গরু পাচার নিয়ে সে ক্রমাগত ধারাবাহিক আন্দোলন করেছে, কিন্তু কোথাও দায়টা তো কেন্দ্র সরকারেরও থাকে। আমার পরের বক্তা সায়ন্তন বসু, তার কাছে আমার অবশ্যই প্রশ্ন থাকবে যে আমরা শুধুমাত্র খাদ্যের দিক থেকে ভারতবাসীকে কিভাবে বিভাজন করতে পারি, যেখানে সরকারি পরিসংখ্যান, একেবারে কেন্দ্র সরকারের পরিসংখ্যান বলছে যে হিন্দু গোমাংস ভক্ষণ করে আজকের এই 2017 ভারতবর্ষে 1,26,00,000। আমরা শুধু খাদ্যাভ্যাসের ভিত্তিতে যখন ধর্মকে চিহ্নিত করি, তখন বোধহয় 1,26,00,000 হিন্দুকে ভুলে যাই। সরকারি পরিসংখ্যান তাই বলছে। আমার পরের বক্তা প্রস্তাবের বিপক্ষে সায়ন্তন বসু। সুমনদাকে ধন্যবাদ। যেহেতু আমি রাজনৈতিক কার্যকর্তা, প্রথমের শুরুতে অবশ্যই একটি রাজনৈতিক কথা বলতে হবে। মাননীয় মন্ত্রী বার্তদা বললেন যে যা হওয়ার তা তো হবেই, এবং আজকে সেটা সুমনদা প্রমাণ করে দেখালেন যে সিপিএম আর তৃণমূলকে এক টেবিলে আনবেনি। সিপিএম আর তৃণমূল একসঙ্গে আসবেই। সেটা আমরা এতদিন মাঠে ময়দানে প্রচার করতাম, টেলিভিশনের পর্দার মাধ্যমে এখন পশ্চিমবঙ্গের জনগণের কাছে সেটা খুব সহজে পৌঁছে গেল। কতগুলো গম্ভীর অভিযোগ ভারতীয় জনতা পার্টির সরকারের বিরুদ্ধে করা হয়েছে। খাদ্যাভ্যাস পরিবর্তনের অভিযোগ আনা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কি খাবে তাও কি ভারত সরকার ঠিক করে দেবে? হ্যাঁ, সত্যিই তো, কি খাবে তা কি একজন প্রধানমন্ত্রী বা একজন মন্ত্রী ঠিক করে দিতে পারে? আচ্ছা, বিজ্ঞপ্তিতে কোথাও কি আছে যে গরুর মাংস খাওয়া যাবে না, গরুকে মারা যাবে না? কোথাও আছে? একটা নির্দিষ্ট সেটআপের কথা বলা হয়েছে। পৃথিবীর প্রায় সমস্ত উন্নত দেশে এই সেটআপের কথা আছে। খোলা ময়দানে এই নৃশংসতার সঙ্গে পশুকে এভাবে বিক্রি করা যাবে না। কৃষিকাজের জন্য পশুকে বিক্রি করা যাবে, অন্য কোনো কাজের জন্য পশুকে বিক্রি করা যাবে, তার নির্দিষ্ট প্রমাণ রাখতে হবে। এবার এই যে কথাগুলো বলা হচ্ছে, আমি 2-3 মাস আগের উদাহরণ দিচ্ছি। 8ই নভেম্বর যখন ভারতের প্রধানমন্ত্রী ডিমনিটাইজেশন ঘোষণা করেছিলেন, তারপরে রাস্তাঘাটে প্রধানত যে দুটো রাজ্য থেকে
এই নির্দেশের বিরুদ্ধে মানুষজন লাফালাফি করছেন, বিভিন্ন রাজনৈতিক দল নামছে, সেই দুটো রাজ্যের প্রধান রাজনৈতিক দলরা একইভাবে সেই 8ই নভেম্বর ডিমনিটাইজেশনের বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন। দুটো রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, সিপিএম এবং তৃণমূলের। কেউ বলেছিলেন দুর্ভিক্ষ লেগে যাবে, কেউ বলেছিলেন দাঙ্গা বেঁধে যাবে, কেউ বলেছিলেন যে ভয়ঙ্কর সমস্ত মানুষের কাজকর্ম চলে যাবে, কেউ বলেছিলেন জিনিসের দাম বেড়ে যাবে। প্রায় 6 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত সেরকম কোনো ফলআউট আমরা দেখিনি, এবং তার অদূর ভবিষ্যতেও দেখা হবে এরকম কোনো সম্ভাবনাও এখন কোনো অর্থনীতিবিদ বলছেন না। জিডিপির কথা কেউ বলেছিলেন ভয়ঙ্করভাবে নেমে যাবে, প্রমাণ হয়ে গেছে জিডিপিও সেভাবে নামেনি। তাহলে কেন? একটা আলোড়ন তৈরি করা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি এই বিজ্ঞপ্তি নিয়ে কোনো মন্তব্য করেছেন? কোনো মন্ত্রী মন্তব্য করেছেন? কিন্তু যারা করছেন তারা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন, এবং এক্ষেত্রে সিপিএম এবং তৃণমূল উভয় রাজনৈতিক দল পরস্পরের কাছাকাছি আসছে। এবার যদি এই সিদ্ধান্ত সাম্প্রদায়িক হয়, তাহলে তো ভারতবর্ষের সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপালের 48 আর্টিকেল সেটাও সাম্প্রদায়িক। সেখানে ভারত সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হচ্ছে যে গোবধকে আটকানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করুন। যদি সেই ভারত সরকারের এই সিদ্ধান্ত সাম্প্রদায়িক হয়, তাহলে 2005 সালে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে আর্টিকেল 48কে তার ভ্যালিডিটিকে কার্যকর রেখে, তাহলে সুপ্রিম কোর্টের সেই সিদ্ধান্ত সাম্প্রদায়িক, তাহলে গান্ধীজির চিন্তাও সাম্প্রদায়িক। প্রশ্ন হচ্ছে যে যেটা ঘটনা তাকে বিকৃত করে বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে, দেখানোর প্রয়াস করা হচ্ছে। একটা সুমনদা তথ্য দিলেন 1,26,00,000। আমি হচ্ছে আরো বেশি, 1,26,00,000 কেন, ধরে রাখুন না 2 কোটি। আরো বাকি আমাদের সংখ্যালঘু ভাইয়েরা আছেন, তাদেরও অনেকে খান, অধিকাংশ ধরেই খাচ্ছেন। তাও একটা মেজরিটি চিন্তা কি আছে? মেজরিটি চিন্তা হচ্ছে যে গোমাংসের বিরুদ্ধে, কিন্তু কোথাও মাংস খাওয়া যাবে না এটা কিন্তু কেউ বলছেন না। ঢাকার রাস্তায় সমস্ত কিছু লাল জলে পরিণত হয় বকরি ঈদের দিন। তার কারণ ওটা ওখানে স্বাভাবিক বিষয় আছে, ওখানে ওটা যারা বিরোধিতা করছেন তারা ঠিক করতে পারছেন না, ঠিক করছে। কিন্তু ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে যে এই পরিস্থিতি আগামী দিনে তৈরি হয়, সেটা কি খুব স্বাভাবিক হবে? কারণ যে স্থানগুলোতে যে মেলা হোক, হাট হোক, বিভিন্ন জায়গায় এই গরু বেচা কেনা হয়, অধিকাংশ গরু চোরাই গরু। অধিকাংশ গরু এখান থেকে অন্য দেশে পাচার করার জন্য নিয়ে আসা হয়। বিএসএফের দায়িত্ব আছে, বিএসএফের দায়িত্ব কেউ অস্বীকার করছে না, কিন্তু লোকাল প্রশাসনেরও দায়িত্ব থাকে। আর বিএসএফের দায়িত্ব আছে, তার জন্যই ওই যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক সীমান্তের কত কিলোমিটারের মধ্যে ওই ধরনের হাট বসতে পারবে আর বসতে পারবে না, ওই বিজ্ঞপ্তির মধ্যেই আছে। এবার সেটা কোন তালিকায় আছে, সাংবিধানিক হয়েছে কিনা, ঠিক হয়েছে কিনা, সেটা চ্যালেঞ্জ হতেই পারে। রাজ্য সরকার বা যে কোনো ব্যক্তি চ্যালেঞ্জ করতে পারেন, আদালতে চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু মানব না, সকলের সামনে ভারত সরকারের নির্দেশ মানব না, এটা কি সাংবিধানিক ব্যবস্থা হয়েছে? এটা কি সাংবিধানিক কথা হয়েছে? আর বিজেপি ঠিক করে দেয় সব কিছু, কি খাবে কি পড়বে। আমি মনে করাতে চাই এবিপি আনন্দকে যে একদিন আজকের সরকারি দল ফতোয়া দিয়েছিল এবিপি আনন্দ দেখবেন না। শুধু এখানেই শেষ নয়, যে দুটো দল আজকে জোট বাঁধছে, আগে যারা ক্ষমতায় ছিল এবং এখন যারা ক্ষমতায় আছে, পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে দেখুন, সেই দল না করলে 100 দিনের কাজও পাওয়া যায় না, সেই দল না করলে অন্যান্য সুযোগ সুবিধাও পাওয়া যায় না। তারা ঠিক করেন কে কি কাজ করবেন, কে কোথায় বসবেন, কার সঙ্গে কিরকম আচরণ করা হবে। আমাদের ভারতীয় জনতা পার্টির 17টা প্রদেশের সরকার আছে, 17 স্টেটস, কোনো রাজ্যে এই ধরনের কোনো অভিযোগ ওঠে না। আমরা সকলে জানি যে পশ্চিমবঙ্গ, কেরালা, নর্থ ইস্টের স্টেটকে বাদ দিলে ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে গরু কাটা, কাউ স্লটার ইল্লিগাল আছে। সেখানে বিজেপি সরকারে থাকুক আর না থাকুক, সেটা আগে থেকেই আছে। গুজরাটে কাউ স্লটার ইল্লিগাল আগেও ছিল, হ্যাঁ, বিজেপি সরকার এসে তাকে কারাদণ্ডের সাজার প্রকোপটা বেশি করেছে। ঝাড়খণ্ডে আছে, অন্যান্য রাজ্যেও আছে, কই তখন তো সাম্প্রদায়িক অভিযোগ ওঠেনি, যেই সিদ্ধান্ত সাম্প্রদায়িক। কয়েকটা বিষয়, আজকে অনেকে এখানে বিফ ফেস্ট করছেন, করুন, তাদের অধিকার আছে, কোনো অসুবিধা নেই, আইন মেনে যা করার করুন। কিন্তু যারা বিফ ফেস্ট করছেন,
যা গরুর মাংস নিয়ে পিকনিক করছেন, তাদের কি ক্ষমতা যে শুয়োরের মাংস নিয়ে প্রকাশ্যে পিকনিক করার? আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছেও এই প্রশ্নটা সবথেকে বড়। পশ্চিমবঙ্গ কিন্তু এখনো পশ্চিম বাংলাদেশ হয়নি। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত অনেকে করছেন। সরকারি দলের সঙ্গে মিলে, জামাত মিলে খাগড়াগড় করেছে বা আরও অনেক ঘটনা ঘটিয়েছে। তারা আজকে আরও প্রোৎসাহিত হচ্ছে এরকম আচরণ থেকে সরকারের বা অ্যাডমিনিস্ট্রেশনের। শুধু আমি গরুর মাংসের কথা ছেড়ে দিচ্ছি, অনেক ধরনের জীব আছে, জন্তু আছে, যাদের ক্ষেত্রে অনেক নিয়ম আছে, যাদের মাংস খাওয়ার ক্ষেত্রে, হরিণের ক্ষেত্রে, কচ্ছপের ক্ষেত্রে, খরগোশের ক্ষেত্রে। তখন তো এই প্রশ্নগুলো ওঠে না। এবার প্রশ্ন হচ্ছে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট কেন করলো? অন্য ডিপার্টমেন্ট করতে পারতো। ইকোলজিক্যাল ব্যালেন্সের তো একটা প্রশ্ন আছে। ইকোনমিক ইন্টারেস্ট যেমন আছে, তেমন ইকোলজিক্যাল ব্যালেন্স আছে। সমগ্র বিষয়গুলো দেখে ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। এবার কারুর অবশ্যই মনে হতে পারে যে এই সিদ্ধান্ত সঠিক নয়, তার জন্য আদালতের রাস্তা আছে, কিন্তু প্রকাশ্যে একটি সরকারের প্রধান হয়ে, রাজ্য সরকারের প্রধান হয়ে যে ভাষায় কেন্দ্র সরকারকে আক্রমণ করা হচ্ছে, সেটা অবশ্যই নিন্দার বিষয় আছে বলে আমরা মনে করি। দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গে এই প্রবণতা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। কেন এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে? কারণ তোষণ রাজনীতি সম্পূর্ণভাবে। এই পার্সেন্টেজ ভোট আমাকে পেতে হবে, তার জন্য পাঠ্যপুস্তকে যেমন বিভিন্ন আরবি শব্দের আমদানি ঘটছে, ঠিক একই উপায়ে আরবি শব্দের আমদানির সঙ্গে সংখ্যালঘু মানুষের কাছে পৌঁছানো, তাকে খেপিয়ে দেওয়া, এবং সেই খেপিয়ে দেওয়ার কারণে এই বিষয়গুলোকে নিয়ে নতুন করে রাজনীতি করছে। রাজনীতি আমরা করছি না, রাজনীতি যারা এই সরকারের সিদ্ধান্তকে সমর্থন করছেন তারা করছি না। রাজনীতি করছে এক ধরনের গণমাধ্যম এবং অবশ্যই যারা এই সিদ্ধান্তের বিরোধিতা করতে এসছেন তারা। তাই আমরা মনে করি যে ভারত সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট সঠিক এবং ফলপ্রসূ হয়েছে। আগামী দিনে এই যে চোরাই ইকোনমি বা এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাতে সংস্কার করা সম্ভব হবে এবং বিভিন্ন পশ্চিমী দেশ বা অন্যান্য দেশগুলো যেমন একটা স্ট্রাকচার্ড মার্কেট তৈরি করেছে, সেই স্ট্রাকচার্ড মার্কেট বা মার্কেট মনিটরিংয়ের কাজও ভারত সরকার করতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ সায়ন্তনবাবু। নিঃসন্দেহে অনেক কিছু সায়ন্তনবাবুর বক্তব্য থেকে উঠে এসেছে, কিন্তু একটি জিনিস সায়ন্তনবাবু নিজেই প্রশ্ন তুলেছেন যে কারুর যদি এই নির্দেশিকা নিয়ে কোনো সংশয় থাকে, সাংবিধানিক বেঞ্চে যাওয়া যায়, সাংবিধানিক প্রশ্ন তোলা যায়। আমার প্রশ্নটা অন্য, এই নির্দেশিকা কি আদৌ বাস্তবসম্মত? একবার পশ্চিমবঙ্গের মানচিত্রটার কথা মনে রাখুন। পশ্চিমবঙ্গের মানচিত্রে যদি সীমান্ত থেকে 50 কিলোমিটার সমস্ত বাজার সরিয়ে দিতে হয়, আজকে এই মুহূর্তে 41টি বাজার বন্ধ করে দিতে হবে। এবার অন্য রাজ্যের সীমানা, সেখানে এই নির্দেশিকা বলছে 25 কিলোমিটার সরিয়ে দেওয়া যাবে। নিঃসন্দেহে 300টার ওপর বাজার এই মুহূর্তে বন্ধ হয়ে যাবে। কোন বাজারে আর কেনাবেচা হবে? কৃষিকাজের জন্য বাজারগুলোই তো এই ভৌগোলিক হিসেবে সমস্ত প্রায় বন্ধ করে দিতে হয় যদি এই নির্দেশিকা মানা হয়। এই বাস্তবসম্মত প্রশ্নটা নিঃসন্দেহে আমি রাখবো। আমার প্রস্তাবের পক্ষের পরের বক্তা অঞ্জন বেরা, নিঃসন্দেহে ইতিমধ্যেই ব্রাত্য বসুর সঙ্গে তার পাশে বসা নিয়ে, এমনকি এক পক্ষের বক্তা হিসেবে নির্বাচন করা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রস্তাবের বিপক্ষে যারা বলছেন তারা। আমি জানি না অঞ্জনবাবু পাল্টা জিএসটিতে তৃণমূল কংগ্রেসের বিজেপিকে সমর্থন বা কংগ্রেসের বিজেপিকে সমর্থনের প্রসঙ্গ তুলবেন কিনা। না না, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো, বিশেষ করে প্রস্তাবের বিপক্ষে যারা বলছিলেন, একটা বিষয় পরিষ্কার হয়েছে সুমন, যে গরু নিয়ে কারোর বিশেষ ওদের মাথা ব্যথা নেই। বিষয়টা হচ্ছে রাজনৈতিক গরু। পলিটিক্যাল কাউই হচ্ছে আসলে হোলি কাউ, এটা অত্যন্ত স্পষ্ট হয়ে গেছে ইতিমধ্যেই। আমি আমার বিপক্ষের বন্ধুদের আর একটা কথা বলি, 2001-এ যে নির্দেশনামাটা নিয়ে এত আলোচনা হচ্ছে, যে তোমার প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমাল, রেগুলেশন অফ লাইভ স্টক মার্কেট রুল, এই তো 2017-র, এইটার আইনের ভিত্তি হচ্ছে প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমাল অ্যাক্ট 2001। তো 2001-এ যখন বাজপেয়ী সরকার এই আইনটা লাগু করেছিলেন, তখন কিন্তু সেই সরকারের শরিক ছিলেন তৃণমূল, যাদের সম্পর্ক করে এই কথাগুলো এত বলছে। এখন প্রশ্ন হচ্ছে যে আইনেও যেটা আছে, যদি আমাদের আলোচনা করতে হয়, আইনে যেটা আছে অর্ডারের সঙ্গে তার মিল যে আদৌ নেই। আইনটাকে এমনভাবেই কায়দা করে করা হয়েছিল, প্রত্যেকটা কমিউনাল ক্যাম্পেনের বৈশিষ্ট্যই হচ্ছে তা একটা এই আধা সত্যকে সামনে রাখে। গতকাল যে মাদ্রাজ হাইকোর্ট যা এটা দিয়েছেন, এত আদালত, আইন, রাজ্য কেন্দ্রীয় সরকারের কথা বলা হচ্ছে ঠিকই, কিন্তু মনে রাখতে হবে যে মাদ্রাজ হাইকোর্টের রায়ের পর ভাষাটা সংযত হওয়া উচিত। কারণ আদালত মূলত যার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন সেটা হচ্ছে খাদ্যাভ্যাসের ওপর এই নিষেধাজ্ঞা কি সমস্যা জারি করছে তার উপর ভিত্তি করে। তার মানে কি, হাইকোর্ট অবশ্যই এটাকে স্বীকৃতি দিয়েছে যে এটা খাদ্যাভ্যাসের ওপর আছে। মূল বিষয় হচ্ছে এটাই, যেটা প্রথম বক্তাও বলেছেন, আমরা শুনেছি
যে আমাদের এখানে গরুর বিষয় নিয়ে এই যে বললাম পলিটিক্যাল কাউ, না প্রতিটা ক্ষেত্রে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো হিন্দুত্ববাদী প্রচারের যে তোমার সাম্প্রদায়িক বিভাজন আনো, তার জন্য কোনো কারণ লাগে না। এই যে খাদ্যাভ্যাস নিয়ে আমাদের গোটা ইতিহাস ভারতের, যদি আমরা 5000 বছরের সভ্যতা দেখি, এই ইতিহাসে কোনো উপাদান পাওয়া যাবে না যেখানে কোনো একটি বিশেষ খাদ্যকে কোনো একটি সম্প্রদায়ের সঙ্গে এভাবে চিহ্নিত করা যাবে। অনেক পরে হয়েছে, 19 শতকের শেষ দিক থেকে আমরা বলতে পারি যে মূলত একটি বিশেষ সম্প্রদায়ের সঙ্গে একটি বিশেষ খাদ্যাভ্যাসকে যদি তুমি বিফই বলো, বিফই কি শুধুমাত্র মুসলিম কমিউনিটির খাদ্য না, গোটা পৃথিবীতে দেখো না, খ্রিস্টান কমিউনিটি, কোন কমিউনিটি নয়, তুমি যে ন্যাশনাল স্যাম্পল সার্ভে ডেটা থেকে বলছিলে সুমন, তাতেও দেখবে যে সব সম্প্রদায়ের মধ্যেই এই খাদ্যাভ্যাসটা আছে। B.R. আম্বেদকরের বই বলে আমি একটি আর্টিকেল পড়ছিলাম যে আনটাচেবল, ওনার ভাষায় অস্পৃশ্য কোট আনকোট, তাদের মধ্যে বিফ খাওয়ার অভ্যাস। অন্য আমি মুসলিম, এমনকি ধরো বৌদ্ধ ধর্ম যেখানে প্রসার অত্যন্ত বেশি, সেই রাষ্ট্রগুলো তুমি দেখো সেখানেও আছে। এটা তো আন্তর্জাতিক সব ক্ষেত্রেই। এইটাকে কেন্দ্র করে, কেননা এইটাকে কেন্দ্র করে একটা মেজরিটি হিন্দু ভাবাবেগকে যদি তুমি জাগিয়ে তোলো, তাহলে ন্যাচারালি সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে যদি কোনো ধরনের একটা তোমার বিরূপ মনোভাব তৈরি করতে হয়, এমনকি এরকম একটি নিরীহ বিষয় নিয়েও এগিয়ে যাবে। এই যে প্রস্তাবটি দেওয়া হয়েছে, এটি অবশ্যই আপত্তিকর একটাই কারণ, অনেকগুলো কারণের মধ্যে একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে কে রায়টা দেবে। মুখ্যমন্ত্রী যারা বিরোধী শাসিত, বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা কি বলছেন আমি মাথা ঘামাচ্ছি না, কিন্তু অবিজেপি যারা আছেন তারা যদি এটা বলেন, এর মধ্যে তো অবশ্যই এটা সংবিধান ব্যাপারে সংবিধানভাবে স্বীকৃত যে এইটা কি রাজ্য সরকারের বিষয় নয়, এখতিয়ার তো অবশ্যই রাজ্য সরকারের। কোনো স্তরে কোনো আলোচনা না করে, রাজ্য সরকারগুলোর সম্পর্কে আলোচনা না করে যে একতরফাভাবে চাপিয়ে দিচ্ছে, কেন চাপিয়ে দিচ্ছে? কারণ এই এজেন্ডা, যে কমিউনাল ডিভিশনের যে এজেন্ডা, সেই এজেন্ডাটার জন্য কোনো আলোচনার কোনো মানে ওপর ধার ধাচ্ছে না এই কেন্দ্রীয় সরকার, এই বিজেপি সরকার। এটা আমরা দেখেছি। প্রভাব পড়ছে কোথায়? ধরো গ্রামীণ অর্থনীতিতে ডিমনিটাইজেশনের যে নেতিবাচক প্রভাব পড়েছে তার সমস্ত বিশিষ্ট অর্থনীতিবিদ বলেছেন। কেন এটা ওনারা মানতে চাইছেন না আমি বুঝতে পারছি না। রাজনীতি করার কথা থাকলে আলাদা ব্যাপার, কিন্তু যে কোনো অর্থনীতির কারণে সমস্ত বিশিষ্ট অর্থনীতিবিদ বলেছেন, অমর্ত্য সেন সহ, অধ্যাপক অমর্ত্য সেন সহ, কে নয়। সেখানে দেখো ডিমনিটাইজেশনের পর গ্রামীণ অর্থনীতিতে এটার যে প্রভাব পড়ছে, ধরো আমাদের কৃষি থেকে যে জিডিপি আসে তার 36% আসে কিন্তু প্রাণী সম্পদ থেকে। তাহলে এই এত গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র, যদি তুমি ফসল উৎপাদনের পরই বলো, গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে প্রাণী সম্পদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের কেন্দ্রীয় সরকারের অনেকগুলো প্রকল্প আছে, সেই প্রকল্পগুলোর ওপর যে অর্থনীতিটা দাঁড়িয়ে আছে তা একেবারে নিচের তলায়। যদি তুমি এই বাজারগুলোকে বন্ধ করে দাও, এই যে পশ্চিমবঙ্গে 350 বাজারের কথা তুমি বলছো, গোটা দেশে ভাবো। এই মোদী সরকারের আমলে তথ্য বলছে, সরকারি তথ্য তুমি দেখো, যে 15-16 আর্থিক বর্ষে 26,000 কোটি টাকার বিফ শুধু রপ্তানি করেছে ভারত, 1 নম্বর ব্রাজিলের সাথে, 1 নম্বর। তাহলে অর্থনীতির প্রশ্ন যদি দেখো, এরকম মারাত্মক বিষয়, দেশের অর্থনৈতিক স্বার্থ, এমনিতেই তোমার কর্মসংস্থান নেই, কর্মসংস্থানের ক্ষেত্রে এটা একটা বড় সোর্স, অত্যন্ত বড় সোর্স। গোটা জিডিপি 7.35 ওপর আসে লাইভস্টক থেকে। তাহলে এত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এত ঝুঁকি নিচ্ছে কেন? কিছু যায় আসে না মোদী সরকারের। দেশের অর্থনীতি যাই দেখ, গ্রামীণ অর্থনীতি যাই দেখ, কৃষির এত বড় একটা সংকট চলছে যখন, কারণ তার মূল এজেন্ডা হচ্ছে অর্থনীতি না, তার মূল এজেন্ডা হচ্ছে ডিভিশন। এই যদি সম্প্রদায়ের ভিত্তিতে, সাম্প্রদায়িক ডিভিশনের ভিত্তিতে গোটা দেশের কে ভাগ করা যায়, তাহলে হিন্দুত্ববাদের রাজনৈতিক এজেন্ডা সে কার্যকর করতে পারবে। এটাই হচ্ছে তার মূল লক্ষ্য, এবং একথা তারা কখনো গোপন করেনি। যে কোনো ছুতো, শিক্ষাচ্যুত বলো, ধর্মাচরণের ছুতো বলো, এদেশের বহু মানুষ নানা ধর্মে আচরণ আছেন, কিন্তু ধর্মাচরণের সঙ্গে তো সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই। কিন্তু হিন্দুত্ববাদীরা শুধুমাত্র সে চায় হিন্দু না, সে চায় পলিটিক্যাল হিন্দু। এই পলিটিক্যাল হিন্দুর থেকেই কিন্তু সে চায় পলিটিক্যাল গরু, সে আসলে এমনি গরু চায় না। এটাই হচ্ছে এই যে নির্দেশিকা, যদি তোমরা দেখো সেই নির্দেশিকা থেকে বারংবার এইটা বেরিয়ে আসছে। এবং কেন বলছি তার একটা খুব চমৎকার উদাহরণ রয়েছে, সাংবাদিক হিসেবে তোমার ভাল লাগতে পারে। কেন্দ্রীয় সরকার যাই বলুক, এখানে শ্রমিকবাবুরা যাই বলুক, মেঘালয় জিজ্ঞেস করো তো বিজেপি নেতারা কি বলছে। গোমাতার প্রতি এই যে প্রেম, সেই প্রেম কিন্তু দেখবে মেঘালয়ে ততটা নেই।
কারণ সেখানে ভোটের অঙ্কটা একটু অন্য ধরনের। একটু খোঁজ নাও না অরুণাচলে সরকার ঠিক কি করছে। ফলে এমনকি এই আবেগটুকুও কিন্তু বিশুদ্ধ কোনো মানবিক আবেগ না, সেটাও অত্যন্ত নিয়ন্ত্রিত এবং পরিকল্পিত পলিটিক্যাল আবেগ। এই পলিটিক্যাল আবেগ থেকে আজ যাই হোক কোনো ন্যায্য কাজ করা যায় না। মোদী সরকারের 14 সাল থেকে এই কবছরে সেটা বারংবার প্রমাণিত হয়েছে। তা তুমি প্রত্যেকটি প্রশ্ন, যে কোনো প্রশ্ন বলো, তাতেও এমনকি এই 3 তালাকের প্রশ্ন সময় থাকলে আলোচনা করতাম, সময় নেই। আপাতত গোমাতাকে কুমাতা বানানোর এই যে প্রচেষ্টা, তাকে নিন্দা না করে আর কি উপায় বলো। ধন্যবাদ। মেঘালয়ের কথা উঠলো, আমি শুধু তথ্যের খাতিরে যোগ করি, মেঘালয়ের বিজেপি নেতা তিনি একেবারে স্পষ্ট ঘোষণা করেছেন, সমস্ত সর্বভারতীয় সংবাদপত্রে শিরোনাম হয়েছে যে গোমাংসের দাম শিগগিরই কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারা। এই দাবিতে আন্দোলনের প্রতিশ্রুতিও দিয়েছেন মেঘালয়ের বিজেপি নেতা যখন তারা ক্ষমতায় আসবেন তারপর। হ্যাঁ, 7 শিডিউলে কি আছে রাজ্য নিয়ে, রাজ্যের দাবিটা ঠিক কি? রাজ্যের বক্তব্য যে ট্রেড অ্যান্ড কমার্স এবং মার্কেট এটা কোনোভাবে যুগ্ম তালিকাভুক্ত নয়, এটা রাজ্য তালিকাভুক্ত বিষয়। সেই জন্য কোনোভাবে এই নির্দেশিকা রাজ্যের ওপর লাগু হতেই পারে না, তার কারণ কনস্টিটিউশনে 7 শিডিউলটা অতিক্রান্ত হচ্ছে। 7 শিডিউল অনুযায়ী সম্পূর্ণভাবে এটা রাজ্যের এখতিয়ারাধীন বিষয়। রাজ্যের যুক্তি বললাম, নিঃসন্দেহে এই যুক্তি খণ্ডন করার চেষ্টা করবেন আমার প্রস্তাবের বিপক্ষের পরের বক্তা মোহিত রায়। শুভ সন্ধ্যা। আজকে আমাদের এই আলোচনার কেন্দ্রবিন্দুতে আইন এসবের বাইরে গরু চলে এসেছে মূল কেন্দ্রে, এবং এই জন্য নরেন্দ্র মোদী সরকারকে আমি ধন্যবাদ যে ভারতীয় সভ্যতার এই টোটেমকে তিনি আজকের সব রকমের আলোচনার সামনে নিয়ে এসেছেন। আজকের এই লড়াইটা আসলে একটা সভ্যতার লড়াই, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। প্রথমে একটা কথা বারবার বলা হচ্ছে যে আমাদের সবার সব কিছুর অধিকার আছে। সরকারের কি দায়িত্ব আছে যে সে খাদ্যের অধিকারের ওপর করবে, কে কি পোশাক পরবে, এটা বারবার আমরা শুনি। আমাদের সব অধিকার আছে নাকি? এখানে আনুন তো আজকের এই আলোচনায় তসলিমা নাসরিনকে আমন্ত্রণ করে আনবার। এই টিভি চ্যানেল তসলিমা নাসরিনের একটা টিভি প্রোগ্রাম চালাক তো দেখি। পশ্চিমবঙ্গের সংস্কৃতি জগতের আজকে কোনো কিছুর অধিকার ঠিক করে দেয় ইসলামী মৌলবাদীরা। কিসের অধিকার? আমার সব কিছু অধিকার আছে, আমি ছবি আঁকতে পারি, সব ছবি আঁকতে পারি। আমরা তো ছোটবেলা থেকে লেনিন থেকে রাম তার উপর ছবির বই দেখে এসেছি। আপনি করুন তো একটা ছবিতে কোরআন, করতে পারবেন না? সব কিছু সব জায়গায় অধিকার থাকে না। এই সত্যটা বাদ দিয়ে আমরা এমন করে বলতে শুরু করি যে আমাদের সব অধিকার রয়েছে, না নেই। আমাদের একটু আগেই বলা হলো মধ্যপ্রাচ্যের দেশগুলি, সেখানে তো আপনি শুয়োরের মাংস পাবেন না, নয় আপনি ছেড়ে দিলেন যে না ওরা ঠিক সম্পূর্ণ সভ্য দেশ নয়। আমেরিকান যুক্তরাষ্ট্রে চলুন, আপনি সেখানে জাতীয় পতাকা পোড়াবেন, কোনো শাস্তি হবে না, কিন্তু কুকুরের মাংস খেতে চান। আমেরিকাতে গত 100 বছর ধরে চীনারা ওখানে থাকেন। আমেরিকান সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ আমেরিকান চীনারা। দেখবেন প্রতি বছর যে নোবেল প্রাইজ পায় বিজ্ঞানের, মাঝে মাঝেই দেখবেন আমেরিকান চীনারা পায়। সেই চীনারা বা এখন পূর্ব এশিয়ার প্রচুর মানুষ সেখানে আছেন, কোথায় তারা তো দাবি তুলছেন না যে আমরা কুকুরের মাংস ওখানে খাবো। কারণ সব জায়গায় একটা জাতীয় প্রধান কতগুলো ঐতিহ্য, কতগুলো আবেগ থাকে, তারা মেনে নিচ্ছেন। তারা জানেন যে তারা কুকুরের মাংস না খেলে তারা কম চীনা হয়ে যাবেন না। আমাদের এখানে যারা গোমাংস খাবার কথা বলছেন, তাদের গোমাংস কেন খেতে হবে? কারণ তারা মোষের মাংস খান, কিন্তু গোমাংস না খেলে তাদের ধর্মাচরণে কোনো বাধা পড়ছে না। সুতরাং এটা পৃথিবীর সব, শুধু আমেরিকা নয়, ইউরোপের অনেক দেশে আপনি কুকুরের মাংস খেতে পাবেন না। সম্প্রতি ঘোড়ার মাংস ব্যান্ড হয়ে গেছে। সুতরাং সব জায়গায়, এমনকি গণতন্ত্রের পীঠস্থানেও সব অধিকার নেই, থাকে না। মানুষেরা শ্রদ্ধা করে যে একটা সংস্কৃতির যে দীর্ঘদিনের ঐতিহ্য, তাকে সম্মান করা উচিত। এখন আমরা শাস্ত্রবিদদের কথা শুনছি যে গোমাংস খাবে না, এটা ঐতিহ্য হলো কী করে? বেদে এই আছে, ইত্যাদি আছে। আমি বেদ টেদ সম্পর্কে আদৌ বিশেষজ্ঞ নই, কিন্তু আমরা তো বেদের যুগে নই।
বেদের যে সমস্ত দেবতারা ছিলেন তারা তো আজকে আমাদের প্রধান পূজিত হন না। আমরা তো এগিয়ে এসেছি, বেদে তো বহু বিবাহ থাকতো, সেখানে তো মুনি ঋষিদের অনেকগুলো করে স্ত্রী থাকতো, পুত্রার্থে যজ্ঞ হতো, তারপরে হিন্দু ধর্মে বিভিন্ন জাত পাত সতীদাহ এসেছে। ভারতীয় সংস্কৃতি তো একটা কিতাব নিয়ে নেই, ভারতীয় সংস্কৃতি সভ্যতা এগিয়ে যাচ্ছে। সুতরাং আজকের যে গত কয়েকশো বছরের ভারতীয় সংস্কৃতি সভ্যতাতে গরুকে সম্মান করা হচ্ছে, একে কেউ বিদ্রূপ করতে পারেন, কিন্তু বিশ্বাস নিয়ে কোনো বিদ্রূপ চলে না। এটা যেহেতু প্রধান ধারা, আমাকে 1 কোটি হিন্দুর হিসেব দেওয়া হলো, ভারতবর্ষে 100 কোটি হিন্দু আছেন, 1% হিন্দু গোমাংস খান কি খান না সেটা গুরুত্বপূর্ণ নয়। প্রধান এই সংস্কৃতির ধারাকে সম্মান জানানো উচিত। এবং যারা সম্মান জানাতে চাইছেন না, যারা সম্মান জানাতে চাইছেন না, তারা আসলে আরেকটা অন্য সংস্কৃতি অন্য সভ্যতার হয়ে কথা বলছেন। এবং আমাদের কাছে এটা দুঃখের, প্রাথমিকভাবে দুঃখের, পরে কৌতুকের, যে আমাদের শাস্ত্র বিশেষজ্ঞরা তারা এই হিন্দু শাস্ত্রের পুরনো জিনিসগুলো আমাদের জানাচ্ছেন খুব ভালো, কিন্তু তাকে ব্যবহার করছেন আজকের এখানের উল্টো পক্ষে যারা ইসলামী মৌলবাদের হয়ে এখানে কাজ করে, পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ করে দিচ্ছে, তার জন্য এগুলো ব্যবহৃত হচ্ছে। আজকের এই আলোচনা টিভিতে কারা দেখছেন জানেন না, কিন্তু একজন ভদ্রলোক বোধহয় খুব মনোযোগ দিয়ে দেখছেন। তার নাম হচ্ছে আব্দুল বারিক বিশ্বাস। নামটা আপনাদের চেনা লাগছে কিনা জানি না। ভদ্রলোক 3 বছর আগে বসিরহাট থেকে গ্রেপ্তার হন। তার কাছে 45 কেজি সোনা পাওয়া যায় তার গাড়িতে করে। তিনি স্থানীয় তৃণমূলের বিরাট নেতা, এবং এই মানুষটি সীমান্তের গরু পাচারের সঙ্গে যুক্ত। ফলে আজকে এই যে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা যে সীমান্তে গরু ভাট থাকতে পারবে না, এটা পশ্চিমবঙ্গের জন্য আশীর্বাদ। এবং যারা গরু পাচারের সঙ্গে জড়িত, এবং আমাদের এখানকার শাসক দল এই গরু পাচারের সঙ্গে তাদের প্রচুর জড়িত আছে, বারবার খবর বেরোয়। এবং এই গরু পাচারের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের অস্তিত্বের সংকট লুকিয়ে আছে, মনে রাখবেন। যারা গরু পাচারের সঙ্গে জড়িত তারাই সীমান্তে অস্ত্রের কারবার করে, সন্ত্রাসবাদীদের করে, খাগড়াগড় থেকে কালিয়াচক এদের বিচরণ। আমরা তো দেখেছি, আমাদের একজন সাংসদ তিনি ওসামা বিন লাদেন মারা যাবার পর মসজিদে গিয়ে প্রার্থনা করেছেন। আমরা তো এখানে এরকম সমস্ত আমাদের মন্ত্রীদের দেখেছি যারা গিয়ে 3 তালাকের সমর্থন করছেন। যে শাসক দলের মন্ত্রীরা 3 তালাকের সমর্থন করেন এবং সমস্ত বুদ্ধিজীবী বিদ্বজ্জনরা নীরব থাকেন, তারা একে সমর্থন করেন। তারা যখন এই আইনের বিরোধিতায় এত সোচ্চার হন, তখন মনে হয় তাদের সবার সঙ্গে এই গরু পাচারের স্বার্থ জড়িয়ে গেছে। আব্দুল বারিক বিশ্বাস তাই খুব আনন্দিত হচ্ছেন যে পশ্চিমবঙ্গ থেকে এর প্রতিবাদ হচ্ছে। আমাদের তাই মনে রাখতে হবে যে এটা একটা ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। এটা শুধু একটা গরু বাঁচানোর একটা কে কি গোমাংস খেলেন কে কি খেলেন তা নয়। এটা আজকে ভারতবর্ষে যে আমাদের নতুন একটা সময় এসেছে, 70 বছর ধরে যেভাবে ভারতীয় ঐতিহ্য ভারতীয় মননকে বিপর্যস্ত করা হয়েছে, একটা দিকের মতবাদ সে ইতিহাস বলুন সাহিত্য বলুন সমস্ত জায়গায় কবজা করে, এবং এটা আজকে সারা পৃথিবীর ক্ষেত্রে সমস্যা। আজকে ইউরোপের অবস্থা ভাবুন, সেখানে যা হচ্ছে ভারতবর্ষও একই ব্যাপার হচ্ছে। সুতরাং আমাদের পশ্চিমবঙ্গে এখন এটা একটা দায়িত্ব যে আমাদের এই আইনটাকে এই গরু পাচারের জন্য এই যে নতুন নির্দেশিকা এসছে, এই যে বাজারগুলো সীমান্ত থেকে দূরে চলে যাবে, আমাদের দেখতে হবে যেন তাই হয়। আমাদের রাজ্যের যদি শান্তি শৃঙ্খলা রাখতে হয় তাহলে গোরক্ষাটাও খুব গুরুত্বপূর্ণ। এবং আপনারা লক্ষ্য করবেন যে আমাদের যে পুলিশ ভাঙড়ে একটা বিশেষ সম্প্রদায়ের গ্রামে গিয়ে ভয়ে তাদের উর্দি খুলে পালিয়ে চলে আসে, তারা সরস্বতী পূজার ছাত্রছাত্রীদের পেটায়, এবং তাদের আমাদের প্রশাসনিক যিনি একদম শীর্ষে রয়েছেন তিনি গতকাল বলেছেন ভালো করে পেটান। কাদের পেটাতে বলেছেন? যারা গরুকে সম্মান করেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আজ পাল্টে গেছে, তারা নতুন অবস্থায় এসে গেছেন, তারা নতুন সভ্যতার জন্য লড়াই করছেন, 5000 বছর ভারতীয় সভ্যতাকে এগিয়ে যাবার জন্য লড়াই করছেন। ধন্যবাদ। ধন্যবাদ মোহিত বাবু।
তবে নির্দেশিকায় আছে যে প্রায় পাউরুটি পাওয়া যাচ্ছে না, তো কেক খাওয়ার মতো মোহিতবাবু নিদান দিয়েছেন যে গরু পাওয়া যাচ্ছে না, তাতে কি মোষ আছে। গরু, মোষ, বাছুর, উট, ষাঁড় এবং বলদ, এই 6টি আইটেমের একেবারে স্পষ্ট উল্লেখ আছে। মোহিতবাবু ঠিকই বলেছেন যে আমরা বেদের যুগে নেই, বেদের যুগের থেকে আমরা এগোচ্ছি। একবার উনি বলছেন যে আমরা এগোচ্ছি, আবার পাশাপাশি খাদ্যাভ্যাসের স্বাধীনতা থাকবেন না বলছেন। সেটা কি এগোনো? আমরা জানি না। আমার পরের বক্তা সুবোধ সরকার, তার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এই এত সমালোচনা, এত রকমভাবে আপনারা ডান বাম বিভিন্ন রাজ্য এক সুরে কথা বলছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সুবোধদা, পলিটিক্স কি বলছে? এই যে কোট আনকোট হিন্দুত্বের ধ্বজাধারীরা হিন্দুত্বের সুরসুরি দিচ্ছেন বলে আপনারা অভিযোগ করছেন, পূজালি, কোচবিহার, দক্ষিণ কাঁথি, আমাদের রাজ্যে একের পর এক জায়গায় হিন্দু ভোট সংগঠিত হয়েছে বলে ওনারা দাবি করছেন, এবং নির্বাচনের ফলাফলে তাই দেখা যাচ্ছে। এক, যোগী আদিত্যনাথ তিনি বলছেন যে সমস্ত বেআইনি কসাইখানা তুলে দেব, কোনো লুকোনো এজেন্ডা না, ঘোষিত এজেন্ডা, তারপরে 300টা সিট পেলেন। মানুষ কি ভাবছেন সেখানে? কোথাও কি মানুষের ভাবনা নিয়েও সংশয় বা জিজ্ঞাসার চিহ্ন আটকাবেন আপনি? সুবোধ সরকার। নমস্কার, ধন্যবাদ সুমন। প্রথমেই মোহিত বাবুকে মিথ্যা কথা বলার জন্য মিথ্যাটা সংশোধন করে দিই। মমতা বন্দ্যোপাধ্যায় ওই কথা বলেননি, বলেছেন যারা দাঙ্গা করবে দুজনকেই মারো। এর থেকে ভালো কথা আর হতে পারে না। যারা দাঙ্গা করছে তাদের দুপক্ষকেই শাসন করতে হবে, তাদেরকে সংযত হতে বলতে হবে। এটা এমন ভয়ঙ্কর ভুল তিনি কি করে করলেন, আজকের সমস্ত কাগজে খবর আছে। এইবার বিতর্কে ঢুকেই। এক, গরু আমাদের ভিত্তি, গোবর আমাদের ভবিষ্যৎ, এটা আমি মানি না। দুই, আপনি প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন আপনি আমাদের একটা পোস্ট মডার্ন ডিজিটাল ইন্ডিয়া এনে দেবেন, তার বদলে দিলেন গরু। তিন, গরু নিয়ে পৃথিবীতে আর কোন দেশ রাজনীতি করেনি। আমরা পৃথিবীর লার্জেস্ট ডেমোক্রেসি, এবং কি আশ্চর্য, পৃথিবীর লার্জেস্ট এক্সপোর্টার এই আমরাই। অর্থাৎ আমরাই সবচেয়ে বেশি বিফ এবং ভিল, যে ভিল 6টা গবাদি পশুর নাম বারবার বলা হচ্ছিল, সেই সমস্ত থেকে ইয়াং যে সমস্ত গবাদি পশু সেগুলোর কথা বলা হচ্ছে, এই ভিল এবং বিফ আমরাই তো উৎপাদন করি। তার সঙ্গে ভাবতে পারছেন যে কি বিশাল একটা ব্যবসা যুক্ত। এবং সেকেন্ড লার্জেস্ট সাপ্লায়ার বা এক্সপোর্টার হচ্ছে ব্রাজিল। আপনারা জানেন ব্রাজিল একটা বৃহৎ দেশ। দুর্ভিক্ষের সময় কেউ কাঁটা চামচ দিয়ে খায় না। তেমনি বম্বের ধারাভিতে, একটা উদাহরণ দিচ্ছি, তেমনি বম্বের ধারাভির যে বস্তি, এশিয়ার সবচেয়ে বড় বস্তি, সেই বস্তির অভুক্ত বালক রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া একটা মাংস খণ্ডকে প্রশ্ন করে না, তুমি কোথা হইতে আসিতেছ, তুমি কি গোমাংস? খাদ্যের কোনো ধর্ম নেই, খিদের কোনো ধর্ম নেই। তাদের একজন আর একজনের দিকে এগিয়ে আসবে, এটাই ধর্ম। আপনাকে আবার বলছি, শুনুন, আপনি একটা এক পাতার নির্দেশিকা পাঠালেন, আর আপনার লোকেরা এখানে বলছে যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। এই হান্টিংটনের বিখ্যাত এবং কুখ্যাত বইটির কথা মনে করিয়ে দেয়। কি আশ্চর্য, এক পাতার নির্দেশে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বন্ধ করে দেওয়া যায়? এর থেকে বড় অষ্টম আশ্চর্য আর কিছু হতে পারে না। কিন্তু কথা হলো, চেন্নাই মানল না, কলকাতাও বলে দিয়েছে ওই এক পাতা নির্দেশের প্রত্যুত্তরে একটি শব্দ না।
তাহলে দাঁড়াচ্ছেটা কি? আপনি গরিবকে আরো গরিব করার রাজনীতি করছেন। আপনি গরিবকে আরো গরিব করার রাজনীতি করছেন। চামড়ার ব্যবসা কারা করে? তারা কারা? প্রান্তিকের চাইতেও প্রান্তিক। সতীনাথ ভাদুড়ীর ধোড়াই চরিত মানুষের কথা মনে পড়ছে। কারা তারা? গরিব বললে কম বলা হয়। প্রান্তিকের মধ্যে সবচেয়ে বেশি প্রান্তিক তারা, দিনান্তে দুমুঠো খাবার ঘরে আনবে বলে আর তাদের পেটে কিল মারলেন, তাদের ব্যবসাটা কেড়ে নিচ্ছেন। আর একটু শুনুন, পরিষ্কার করে বলছি, আমাদের বুলেট ট্রেন চায় না, কিন্তু পরিষ্কার তথ্য বলছে এই যে এই ইন্ডাস্ট্রিতে যারা যুক্ত, অর্থাৎ বিফ এবং ভিল, 9 কোটি গরিব মানুষের আপনি রুটি এবং শাকান্ন কেড়ে নিতে চলেছেন। আর একই বলছেন যেটা প্রত্যেকে বলে গেছেন আমাদের পক্ষ থেকে, এমনকি ওদিক থেকেও, গরুর কানে আধার কার্ড ঝোলাবেন। তারপর কি গরুর নাকে নাক ছাবি? এত ভালো পাঞ্চ পশ্চিমবঙ্গে একজনই দিতে পারেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমার শেষ কথা, আপনি কি গরুর পিঠে বসিয়ে ডিজিটাল ইন্ডিয়া আনতে চলেছেন? তাহলে আপনাকে বিনীতভাবে বলি, আপনার আমও যাবে, ছালাও যাবে। সারা ভারতের গরু গিয়ে বসে পড়বে সংসদে, আর ডিজিটাল ইন্ডিয়া ঢুকে পড়বে গোয়ালে। সবশেষে মাননীয় শ্রমিক ভট্টাচার্য একটা কথা বলেছেন, আমার ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। কি সেটা? এতক্ষণে আপনারা ভুলে গেছেন, আমি মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, কসাইখানাগুলো দেখা যায় না। সত্যিই তো আমাদের প্রত্যেকের খারাপ লাগে। কসাইখানাগুলো তো যেভাবে মাংস কেটে বিক্রি করে চোখের সামনে, দেখা যায় না। সেগুলো তো একটু ভালো করতে হবে। কিন্তু আমি অন্য কসাইখানার কথা একটু মনে করিয়ে দিই শ্রমিক বাবুকে। গুজরাটে যখন মানুষগুলোকে মারার কসাইখানা বানিয়েছিলেন, তখন কি একটুও খারাপ লাগেনি? নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ সুবোধদা। আমার প্রস্তাবের বিপক্ষের শেষ বক্তা স্বরূপ প্রসাদ ঘোষ। আমার শুধু সুবোধদার কাছে একটাই সংশয় থাকবে, সুবোধদা বলছেন আম আর ছালা দুটোই যাবে, দেখছি না তো গত কয়েকটা রাজ্যের নির্বাচনে পরের পর শুধু জয়ের ধ্বজা। আমি জানি না সুবোধদা বাহুবলী দেখেছেন কিনা, সেখানে একটি দৃশ্যে আছে যে নায়ক দুটি বলদের বা ষাঁড়ের, আমি অত ভালো চিনতে পারি না, তার পিঠের ওপর চেপে যুদ্ধ জয়ে হুঙ্কার দিয়ে যাচ্ছে। তো আমার শুধু প্রশ্ন যে বিজেপির কেউ বলতেই পারেন যে আমাদের তো গরুর পিঠে চেপে ভোটে যাওয়া অত্যন্ত সহজ, অত্যন্ত ভালো। মানে আমি বলছি, আমি পাকিস্তানের পিঠে ভোটে যেতে পারি, গরুর পিঠে ভোটে যেতে পারি, আবেগের ঢেউ কে মাপবে? আর আবেগের ঢেউয়ের চূড়ায় উপর তো এত সাফল্য। আমি যদি ইকোনমিক গ্রোথ, বিজনেস গ্রোথ, ফাইন্যান্সিয়াল গ্রোথ, সৌরভবাবুর ডেটাতে নিশ্চয়ই সব থাকবে। পাশাপাশি একটা ছোট্ট উদাহরণ রাখি, যে সময় আমাদের দেশ নীতিপঙ্গুত্বে ভুগছিল, অত্যন্ত ক্ষীণজীবী একজন প্রধানমন্ত্রী বলে বিরোধীরা উঠতে বসতে তাকে কটাক্ষ করতে না, যে কংগ্রেসের কেউ নেই নিঃসন্দেহে, সেই জন্যই এই ডেটাটা আমি রাখছি সঞ্চালক হিসেবে। সেখানে 2009-এ কর্মসংস্থান হয়েছিল গোটা দেশে 10,06,000, 2010 8,65,000, 2011 9,30,000,
2015 হয়েছে 1,55,000, 2016 হয়েছে 2,31,000। নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন বছরে 2.5 কোটি মানুষের কর্মসংস্থান দেবেন বলে। এই রকম ক্ষেত্রে অবধারিতভাবে পাকিস্তানের বিরোধী ভাবাবেগ, জঙ্গি হিন্দুত্বর ভাবাবেগ এবং গরুর ওপর গিয়ে নির্বাচনে যাওয়াই তো সহজতর, এবং সেটা একটার পর একটা নির্বাচনে ডিভিডেন্ড দিচ্ছে। নিঃসন্দেহে স্বরূপ প্রসাদ বাবু কি বলবেন তার অপেক্ষায় আমরা সবাই। আপনাদের সকলকে নমস্কার জানাই। সুমন বোধহয় শেষ দিকে ঠিক দিকে এগোচ্ছে। আমি সুমনকে আজকে যখন স্ন্যাক্সের সময় বলছিলাম বিতর্কটা ওই দিকে হলে একবার ভালো হয়। নরেন্দ্র মোদীজি যখন ক্ষমতায় এসেছিলেন তিনি পেয়েছিলেন 39.8% এডুকেটেড পিপল এমপ্লয়েড, তার থেকে 1%ও কমেনি আজ অব্দি, সেটা বেড়ে 41% হয়েছে। সমস্ত স্ট্যাটিস্টিক্সের দুটো দিক আছে, আলোচনা হোক না উজালা যোজনা নিয়ে, রুরাল ইলেকট্রিফিকেশন নিয়ে, জনধন যোজনা নিয়ে। রেলওয়ে ট্র্যাক 32% বেড়েছে। ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে যে সংখ্যক গ্রাম এসছে রেকর্ড, আলোচনা হোক, নিশ্চয়ই হোক। কিন্তু আজকের বিষয়ে যখন ঢুকতে যাই তখন দেখি কোথায় যেন জড়ায় আছে বাঁধা, ছাড়ায় যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে। মুক্তি চাহিবারে তোমার কাছে যাই, চাহিতে গেলে মরি লাজে। জানি হে তুমি মম জীবনে শ্রেয় তব, এমনও ধন আর নাহি যে তোমার সম। তবু যা ভাঙা চোরা ঘরেতে আছে পোড়া, ফেলিয়া দিতে পারি না আজে। যদি লাইন বাই লাইন সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপালস আর লাইন বাই লাইন কেন্দ্রীয় সরকারের আইনটা পড়েন, মনে হবে কোথায় কোলাহলের দরকার আছে, কোলাহল করতে হয় বলে বোধহয় কোলাহল করা হচ্ছে। সেই সংবিধানটি আম্বেদকরজির লেখা, আইনটি হর্ষবর্ধনজির করা। যে কথা গরুর হাট নিয়ে বলা হচ্ছে 2011 সালে জাস্টিস প্যাটেল, জাস্টিস রয় যে রায় দিয়েছেন, সেই রায়ে তারা কিন্তু বলেছেন যে বর্ডার এরিয়াতে গো হাট হচ্ছে ইল্লিগাল। আপনার পশ্চিমবঙ্গে আইন আছে যে 14 বছর বয়স্ক তার ঊর্ধ্বে গরু স্লটার হাউসে যেতে পারে। আমরা কি মানছি? যেটা মূল করা হচ্ছে ডিমনিটাইজেশনের ফলে যে 1 কোটি নতুন ট্যাক্স পেয়ার হয়েছে, সেরকম একটা ট্রেডকে ট্যাক্স স্ট্রাকচারের মধ্যে আনার চেষ্টা হচ্ছে। জম্মু কাশ্মীর রাজ্যে যেখানে একটি বিশেষ সম্প্রদায় তারা সংখ্যাগরিষ্ঠ, সেখানে কিন্তু খুব বেশি গোমাংস খাওয়া হয় না। মহারাষ্ট্রে যখন গোহত্যা বন্ধ করা ছিল কংগ্রেস সরকার, বম্বে হাইকোর্ট পক্ষে রায় দিয়েছিল। গো রক্ষকদের অতি সক্রিয়তা নিয়ে বলা হয়েছে, কিন্তু গো রক্ষক প্রশান্ত পূজারী নিহত হয়েছেন, গো ভক্ষকদের হাতে নিহত হয়েছেন। দুটোই বেদনার, দুটোই কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। আর আজকের গোটা আলোচনার প্রথমে যিনি বললেন নৃসিংহ প্রসাদদার, শেষে আমি বলছি আমরা জীবনে দুজনে মাংস খাইনি, আর আমরা এই আলোচনায় দুজনে এসছি। আমরা দুজন খাবার সময় বলছিলাম উনি মাছ খান, তবে আমি মাছও খাই না। তো আমরা এই আলোচনার মধ্যে, সেটা নিজের ব্যক্তিগত চয়েসের, তাতে কেউ খেলে আমাদের দুজনেরই কোনো আপত্তি নেই। কিন্তু আমি একাডেমিক সার্কেলের কথা বলছি। নৃসিংহ প্রসাদদা যেটা বলেছেন সেটা যেমন একটা দিক। সীতানাথ গোস্বামী লেখাটা পড়ছিলাম আজকে সারাক্ষণ। নৃসিংহ প্রসাদদা যখন বলছিলেন ভারতের গোরক্ষা প্রফেসর ডক্টর সীতানাথ গোস্বামী, নৃসিংহ প্রসাদদা তার নাম জানেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে দীর্ঘদিন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। ধ্যানেশ নারায়ণ চক্রবর্তীর লেখার, হ্যাঁ, তাই দুটো স্কুল আছে, দুটো মত আছে, দুটো ব্যাখ্যা আছে। এবার আমি এই যে তৃণমূলপন্থী বুদ্ধিজীবী, সংঘপন্থী বুদ্ধিজীবী সব থেকে বেরিয়ে গেলাম। আরো আগে যখন তৃণমূলও ছিল না, যখন সংঘপন্থী বুদ্ধিজীবীর কথাও ছিল না, ঋগ্বেদে 14টা শ্লোক আছে যেখানে এই বিষয় নিয়ে বিতর্ক থাকতে পারে। পণ্ডিত রমেশচন্দ্র দত্তের একটা ব্যাখ্যা আছে, যেটা পণ্ডিত উমেশচন্দ্র বটব্যাল নাকচ করেছেন। আবার পণ্ডিত উমেশচন্দ্র বটব্যালের বক্তব্য হচ্ছে যে আপনার সায়নাচার্য যেটা বলছেন,
উইলসন অন্য কথা বলছেন। এবার এই জায়গায় দাঁড়িয়ে সীতানাথ বাবু বলছেন যে পশ্চিমের প্রভাবের একটা ব্যাখ্যা আছে, আবার পশ্চিম প্রভাব মুক্ত হয়ে একটা ব্যাখ্যা আছে। এই দুটো ব্যাখ্যা নিয়ে আমি রঙ্গনাথানন্দজির কাছে গেছিলাম। আমার মূল যে যোগাযোগের জায়গা, স্মরণের জায়গা রামকৃষ্ণ মঠ মিশনের। রঙ্গনাথানন্দজি একটা সুন্দর কথা বলেছিলেন যে দেখো, বেদের প্রত্যেকটি শব্দ একটি সূত্রের মতো, তাকে তুমি যদি স্বার্থ দিয়ে স্পর্শ করো অর্থ একরকম হবে, আর তুমি যদি সেটাকে সাধনা দিয়ে স্পর্শ করো পরমার্থ লাভ হবে। তো তুমি কিভাবে স্পর্শ করছো অর্থ তোমার কাছে। আর সবচেয়ে বড় স্বামী বিবেকানন্দ বলেছিলেন, রিলিজিয়ান ইজ নট ইন ডক্ট্রিনস, ইন ডগমাস, নট ইন ইন্টেলেকচুয়াল আর্গুমেন্টেশন, ইট ইজ বিইং অ্যান্ড বিকামিং। দিস ইজ দ্য হোল অফ রিলিজিয়ান, দ্যাট ইজ রিয়ালাইজেশন। এই উপলব্ধির জায়গা থেকেই অথর্ববেদে একটা উল্লেখ আছে মধুপর্ত্রের। অতিথি সেবার ক্ষেত্রেও যে কথাগুলো বলা আছে সেগুলো বিতর্কিত, একে অপরে দুরকমভাবেই ব্যাখ্যা করা যেতে পারে। বাক্যের উদ্দেশ্য স্তুতি করা, অতিথিকে গো মাতার মতো ভক্তি করো, তাকে এরকম একটা ব্যাখ্যা হতে পারে। তাই আমি এই বিতর্ক, অনন্ত বিতর্ক, মহারাষ্ট্রের শান্তি পর্বে 263 অধ্যায় গোরক্ষার কথা আছে। বৃহৎ পরাশর স্মৃতিতে বলছে গরুর মাথায় ব্রহ্মা, স্কন্ধে শিব, পৃষ্ঠে নারায়ণ, চরণে বেদ, গাভীর লোম দেবতাদের বাস, এবং তারপর বলছে হরি তুষ্ট হন যদি গাভী রক্ষা করা হয়। আমি এই সমস্ত থেকে বেরিয়ে গেলাম। শঙ্করাচার্যের লেখায় গোবক্ষরের কথা কোথায় আছে, বুদ্ধের লেখায় কোথায় আছে, মহাবীরের লেখায় কথা আছে। সব রাজনীতির বাইরে চলে গেলাম। একটা হিন্দু মঠ মিশন দেখে দিন যেখানে গোমাংস খাওয়া হয়। আমাদের গৃহস্থদের কথা ছেড়ে দিন, আমাদের গৃহস্থরা তো হিন্দু সমাজের আদর্শ নই, সাধু সন্ন্যাসীরা। তারা কি করেন? শেষে বলি, বায়ো ফার্মিং। বাফেলো হচ্ছে আমাদের যে ট্রেড, সেই ট্রেডের মূল সাবস্ট্যান্স 90% বাফেলো বিট। আর কাউ স্টিকার, এই জিনিসটা উন্নত দেশেও চলে, শুধু আমাদের দেশে নয়। এবার ব্যাখ্যার ক্ষেত্রে কি হয় একাডেমিক্সে, অমর্ত্য সেন পণ্ডিত শ্রদ্ধার, তার একরকম ব্যাখ্যা আছে, নোবেল প্রাইজ পেয়েছেন, অবশ্যই সম্মান করি। সেরকম একই নোবেল প্রাইজ পেয়েছেন বিদ্যাধর সুরজ নাইপাল, তার আরেক রকম ব্যাখ্যা আছে। পণ্ডিতদের সবসময় একাধিক ব্যাখ্যা থাকে এবং গণতন্ত্রে সেটা থাকা উচিত। একটা যে কোনো ব্যাখ্যাই সর্বসিদ্ধ ব্যাখ্যা হতে পারে না। তাই এই বিতর্কের জায়গায় শেষ করি বলে যে রাজ্যের ইচ্ছে রাজ্য তালিকাভুক্ত হলে মানবে, যে রাজ্যের ইচ্ছে নয় রাজ্য তালিকাভুক্ত হলে সে মানবে না। কোনটা রাজ্য তালিকাভুক্ত, কোনটা কেন্দ্র তালিকাভুক্ত, কোনটা যুগ্ম তালিকাভুক্ত, রেসিডিউরি পাওয়ার কনস্টিটিউশনে দেওয়া আছে। সেন্ট্রাল গভর্নমেন্টকে সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, যা বলবে সবাইকে মাথা পেতে নিতে হবে। তাই বিতর্কের আগে আমরা যদি একটু সংবিধানে ঢুকে পড়ি, বিতর্কের আগে একে অপরকে একটু শ্রদ্ধা রেখে দেখি। আমি শেষ করি যে কথাটায়, কংগ্রেস রাজনীতিতে গেলে আবার যেন প্রতাপচন্দ্র চন্দ্রকে খুঁজে পাই, আর বিজেপির রাজনীতিতে এলে আবার যেন হরিপদ ভারতীকে খুঁজে পাই। হ্যারোগ অন্তরে অরূপ সুন্দরে, নিখিল সংসারে পরম বন্ধুরে, এসো আনন্দিত মিলন অঙ্গনে, শোভন মঙ্গল সাজে। নমস্কার। ধন্যবাদ স্বরূপবাবু। আমার খুব ভালো লাগছে সঞ্চালক হিসেবে যে আমরা অনুষ্ঠানটা যখন শুরু করেছিলাম তখনও ঋগ্বেদের কথা হলো, অনুষ্ঠানের শেষ বক্তাও ঋগ্বেদের প্রসঙ্গ তুললেন। বৃত্ত সম্পূর্ণ হলো কিনা জানি না। একটা একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা, যেহেতু বিবেকানন্দের কথা তুললেন স্বরূপবাবু, তখনও প্রধানমন্ত্রী হননি, গুজরাটে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যাওয়ার সুযোগ হয়েছিল আমার। তো একাধিক ঘরে শুধুমাত্র সামান্য কিছু আসবাব এবং স্বামী বিবেকানন্দের প্রমাণ সাইজের মূর্তি দেখেছিলাম। আমি, কেউ দয়া করে আমায় মার্জনা করবেন, ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করার জন্য না, আমি হুবহু কোট করছি শরৎচন্দ্র চক্রবর্তীর স্বামী শিষ্য সংবাদের একটা ছোট্ট ঘটনা। স্বামী বিবেকানন্দের কাছে গোরক্ষিণী সভার জনৈক উদ্যোগী প্রচারক তিনি স্বামীজির সঙ্গে দেখা করতে উপস্থিত হইলেন। স্বামীজি তাকে বললেন, মধ্য ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে, আপনাদের সভা এই দুর্ভিক্ষকালে কোনো সাহায্যদানের আয়োজন করেছে কি? প্রচারক বললেন, আমরা দুর্ভিক্ষা দিতে সাহায্য করি না, কেবল গোমাতাগণের রক্ষাকল্পে এই সভা স্থাপিত। স্বামীজি বলছেন,
যে দুর্ভিক্ষে আপনার জাত ভাই লক্ষ লক্ষ মানুষ মৃত্যুমুখে পতিত হলো, সামর্থ্য সত্ত্বেও আপনারা এই ভীষণ দুর্দিনে তাদের অন্ন দিয়ে সাহায্য করা উচিত মনে করেননি? প্রচারক উত্তর দিলেন, না, লোকের কর্মফলে পাপে এই দুর্ভিক্ষ হয়েছিল, যেমন কর্ম তেমন ফল হইয়াছে। স্বামীজি বললেন, গোমাতারা নিজে নিজে কর্মফলেই কসাইদের হাতে যাচ্ছেন এবং মরছেন, ওতে আমাদের কিছু করার নেই। প্রচারক একটু অপ্রতিভ হইয়া বললেন, হ্যাঁ, আপনি যাহা বলেছেন তাহা সত্য, কিন্তু শাস্ত্র বলে কিনা গরু আমাদের মাতা। স্বামীজি হাসতে হাসতে বললেন, হ্যাঁ, গরু যে মা তা আমি বিলক্ষণ বুঝেছি, না হলে এমন সব কৃতি সন্তান আর কে প্রসব করিবে। আমি আবার বলছি, কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, শুধুমাত্র স্বামী বিবেকানন্দর এই চমৎকার গল্পটি একেবারে হুবহু আপনাদের সামনে তুলে ধরলাম। আমার ওপেন ফোরাম। অঞ্জন বেরা, তুমি যেটা পড়লে, আচ্ছা, হ্যাঁ। এটা আমি অঞ্জন দা একটা, এটা আমি পলিটিক্স কিচ্ছু না, আমি বিবেকানন্দের অঞ্জন দা একটা জাস্ট, আমি পলিটিক্সে যাচ্ছি না, আমি বলছি সুমন দা যেটা বলেছেন সেটা আছে কমপ্লিট ওয়ার্কসে। আমি বলছি একটা জায়গায় হচ্ছে কি, রবীন্দ্রনাথ হোক, বিবেকানন্দ হোক, বেদ উপনিষদ হোক, দেখুন এতগুলো স্বামীজির কমপ্লিট ওয়ার্কস 9 ভলিউমের, তার থেকে 2-4টে শব্দ তুললে কোনো অর্থ দাঁড়ায় না। কমপ্লিট ওয়ার্কসটার একটা সূত্রে যেমন মালা গাঁথা হয়, সেরকম গোটাটা পড়লে ভাবটা আসে, স্পিরিটটা আসে। 2-4টে আমার পছন্দ মতো জায়গাটা তুললাম, পড়লাম, সেটা কিন্তু একটা বিবেকানন্দের প্রতি একদম ঠিক নেই। ঠিক, আমি আরো অংশ করতে পারি ওই 9 ভলিউমস থেকে। বিবেকানন্দ একটা সুমন একটা, তুমি যেটা কোট করলে, আমি জাস্ট সবার জন্য বলছি, যেটা কোট করলে আমি সেটা আজকে ইন্টারনেটে দেখছিলাম, একটা ফেসবুকে আছে, সেই ফেসবুকে এই কোটেশনটা দেখার পরে একটা লাইন আছে, তুমি বোঝো কি ধরনের তিক্ত প্রচার চলছে। যে এক ব্যক্তি কমেন্ট করেছেন নিচে, আমি জাস্ট কোট করছি, বিবেকানন্দ পাকিস্তানি ছিলেন, এই কোটেশনটার নিচে আমার কাছে আছে, তোমাকে আমি দিতে পারি। এই দেখো, এগুলো কোনো আলোচনায় ভিত্তি না। কি ভয়ঙ্কর অবস্থা শুনছে। আপনি এরকম ফেসবুক দেখেন যে এরকম বলে? কি দেখতে পারেন না, আপনার, আমার জন্য তো অন্য কোনো ফেসবুক নেই না। প্লিজ। প্রশ্ন হলো, বিষয় তো রাজনৈতিক, আমি একজন রাজনৈতিক কর্মী, এর বাইরে আমার অন্য কোনো পরিচয় নেই। এই কবি সুবোধ সরকার উনি যথার্থই বলেছেন যে গরু আমাদের ভিত্তি, গোবর আমাদের ভবিষ্যৎ, এটা উনি মানেন না। কিন্তু কবি সুবোধ সরকার একসময় বিশ্বাস করতেন যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সেজন্য সিঙ্গুর নন্দীগ্রামে আমরা তার অবস্থান দেখেছি, পরিবর্তিত পরিস্থিতিতে আজকেও আমাদের অবস্থান দেখছি। আসলে মতামতটা, রাজনৈতিক অবস্থানটা, রাজনৈতিক বক্তব্যটা বললেন মতামত বদলায় এবং একটা কমপ্লিট ওয়ার্ক থেকে তাকে বার করতে হয়। আপনারা কি কন্ট্রাডিক্টরি? আপনি তো বিরোধিতা করছেন। আমি মনে করি, আপনার পক্ষে কথা বলুন। আমার মনে হয় যারা দর্শক আছেন তারা রাজনীতি সচেতন পশ্চিমবঙ্গের মানুষ, নিশ্চয়ই রাজনীতি বটেই, সাধুরও একটা নির্দিষ্ট অতীত আছে। আর দ্বিতীয় যে কথাটা যেটা আমি বারবার এর আগে উঠে আসছে একদম বেদ উপনিষদ থেকে, তার মধ্যেও কিন্তু মধ্যযুগের একটা বিস্তীর্ণ ইতিহাস আছে। যে সময় গোমাংসকে অবিশ্বাসীদের বিশ্বাসের স্থানকে অপবিত্র করবার জন্য ব্যবহার করা হয়েছিল। যত খাদ্যাভ্যাসের ইতিহাস পড়ে দেখুন না কেন, আমাদের দেশে আজকে যে সংখ্যালঘুদের চিহ্নিত করা হচ্ছে যে দেশের মুসলমানরা তারা গোমাংস ভক্ষণ করে, ব্রিটিশ আসার আগে পর্যন্ত মুসলমানদের মধ্যেও গোমাংস ভক্ষণ করার এই প্রবণতা ছিল না। এবং তা যদি তা থাকতো, এখানে গোমাংসটা একটা ভিন্ন অর্থে এদেশে রাজনীতিতে ব্যবহার করা হয়েছে। সিরাজ খেতেন না, প্লিজ। আমাদের যেটা মঙ্গল পাণ্ডের ক্ষেত্রেও সেই যে ইতিহাস, সেখানেও তার একটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর সুমন, তুমি যে কথাটা আমাকে বললে যে বিজেপির কোনো নেতা বলেছেন রাম কোথায় জন্মগ্রহণ করেছেন, আমি সংসদের একদম সংলাপটা তুলে ধরলাম। সংসদ তো অনেক দূরের কথা, আমি ছোট্ট মানুষ, আমি একটু তুমি বলছি, রামের কোনো আধার কার্ড ছিল না, রামের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম ছিল না, রেশন কার্ডও রামের ছিল না। কিন্তু আজকে এটা নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই, কারণ যে বিতর্কিত স্থান বা বাবরি মসজিদ বা রাম মন্দির, যা নিয়ে সারা ভারতবর্ষের রাজনীতি তোলপাড় হয়েছে, জাপানের তোজো আকাশ ইন্টারন্যাশনালকে দিয়ে গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার সার্ভে জিপিআরএস এর মাধ্যমে 24টা সুড়ঙ্গ ঘুরে সেখানে তার নিচে স্থাপত্যের সন্ধান পেয়েছে, এবং স্থাপত্যটা কোনো অবস্থাতেই 2000 বছরের আগের প্রাচীন তারা বলছেন। নাম্বার ওয়ান। আর একটি কথা বলছি, আমি একটি কথা বলে শেষ করব, আমি তারপরে বলবেন। না, আমি গরুতে থাকতে চাই না, কারণ বিষয় আমি শুধু একটি কথা মনে করে দিই। আমি আবার প্রশ্ন বলছি, 60-এর দশকে আমাদের দেশের একটি সংসদীয় দল পেট্রোগ্রাডে গিয়েছিলেন।
তারা যখন পেট্রোগ্রেডে গিয়ে দেখলো যে তদানীন্তন ওখানে রুশ সরকার তারা বিভিন্ন চার্চগুলোকে নতুন করে সাজাচ্ছে, তখন তারা প্রশ্ন করেছিলেন সে দেশের সরকারকে, আমাদেরই বামপন্থীরা, যে আপনাদের দেশে এখন খাদ্যের সংকট আছে, অর্থনৈতিক সংকট আছে, আপনারা ধর্মে বিশ্বাস করেন না, কিন্তু আপনারা এগুলোকে সারাচ্ছেন কেন? তার উত্তরে বলেছিল, আমরা এখানে ধর্ম বিশ্বাসের জন্য এটা সারাচ্ছি না, আমরা এর রিনোভেশনটা করছি। আমি একটা বিকল্প উদাহরণ দিতে চাই সুমন। দ্বিতীয় আমি বলছি বিশ্বযুদ্ধের 92 সালে এই বিজেপির কথা উনি বলছেন, এই 92 সালে না আমার শেষ করিনি আমি, প্লিজ। আমি তাহলে বলতাম, মনে হয় আমার গলার জোরটা খুব একটা কম নেই। তো সেটা হচ্ছে যে তখন তারা বলেছিলেন যে বিদেশি আক্রমণকারী হিটলারের যে আক্রমণ, তার যে ক্ষতচিহ্ন, সেই অভিশাপ, সেই অপমানটা আমরা মুছছি। সেই জন্যই ওই যে স্থানটার কথা বলেছে একজন ইনভেডার, যে বলেছে আমি অবিশ্বাসের রক্ত দিয়ে চুন সুরকি মেখে একটাকে ভেঙে দিয়ে আমি এখানে মসজিদের ইমারত তৈরি করেছি। ওই ক্ষতচিহ্ন জাতীয় অস্মিতা রক্ষার জন্য সেটা আন্দোলন, সেটার মধ্যে কোনো ধর্মীয় ভাবাবেগ নেই। না, যে এই মধ্যযুগের ইতিহাস বলে খুব খুব সাম্প্রতিক উদাহরণ। 92 সালে কংগ্রেস মানে রাষ্ট্রপতি নির্বাচন হয় জুলাই মাসে, এবং সেখানে কংগ্রেসের প্রার্থী ছিলেন শঙ্কর দয়াল শর্মা। এবার তার বিপক্ষে বিজেপির প্রার্থী কে ছিলেন? সেই প্রসঙ্গে কিন্তু জিডি সোহেল, যে মেঘালয় অরুণাচলের কথা, মণিপুরের কথা উঠলো, সেখানকার রাজনৈতিক নেতা সাংমা এবং জিডি সোহেল। তখন একজন লোক আমাদের বললেন বিজেপি, যে দেখুন আমরা কিন্তু ওই রকম নই, আমরা অনেক র্যাডিক্যাল হয়েছি, আমরা রাষ্ট্রপতি পদে এমন একজনকে প্রার্থী করছি যিনি বিফ ইটার। কে বলেছিলেন? লালকৃষ্ণ আদবানি, তখন বিজেপির উনি সভাপতি। তো আজকে কিনা অবশ্য আদবানি করে গ্যারেজ ট্যারেজ করে কোথায় নাকি পড়তে পারে মানবপ্রস্থে পাঠিয়ে দিয়েছেন, সেটা অবশ্য আমি জানি না, বলতে পারবো না, সেটা ওদের দলের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু যখন একটা র্যাডিক্যাল চিন্তা কিন্তু এদের দলের মধ্যেই ছিল এবং দলের মধ্যেই আছে, এবং সেই ধারাটা ক্রমশ আস্তে আস্তে অপসৃত। তৃণমূল পার্টিটা যারা তৈরি করেছিল প্রকৃত অর্থে রক্ত দিয়ে ওই ঘাসফুল চিহ্ন হয়ে, তারা গোটা পার্টিটা তো অন্য লোকেরাই হাইজ্যাক করে নিয়েছে। তারা তো একদম এখন প্রান্তিক। আমি এর মধ্যে দেখলাম ওই গরু আমাদের ভিত্তি, গোবর আমাদের ভবিষ্যৎ। সত্যি গোবর ভবিষ্যৎ। গোবর হচ্ছে একটা এনভায়রনমেন্টাল অ্যাসেট। আমরা যখন কোনো এটা মানি না বলেছি, এটা মানি না, এই বাক্যটা সম্পূর্ণ করুন আমাদের বাংলা ভাষায়, এটা মানি না। আমাদের বাংলা ভাষায় দুটো শব্দকে খুব নিকৃষ্ট বলে ধরা হয়, যেটা ভারতবর্ষের অন্য ভাষাতে হয় না। একটা হচ্ছে চাষা, চাষিকে এত অসম্মান করা হয়, আর এই গরু এবং তার সঙ্গে গোবর। মনে রাখবেন, আগামী গোবর গ্যাস প্ল্যান্ট আজকে সারা পৃথিবীতে মোস্ট এনভায়রনমেন্টাল একটা অ্যাসেট হিসেবে ধরা হচ্ছে। ফলে গোবর নিয়ে যেরকম হাসাহাসি হচ্ছে, এটা খুব গোবর নিয়ে হাসাহাসি, গোবরের প্রতি আপনার কনসার্ন থাকতেই পারে, কিন্তু গোবর নিয়ে হাসাহাসি হয়নি। হ্যাঁ, তাই গোবর ভবিষ্যৎ বলে তাই করা হচ্ছে। তো এবং দ্বিতীয়ত আমি আরেকটা জিনিস বলি, যে আধার কার্ড নিয়ে যে কথা বলা হচ্ছে, গরুর আধার কার্ড, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি এই বিষয়ে একদমই কিছু জানেন না বলেই বলেছেন, যে বিদেশে প্রতিটি এরকম ধরনের প্রাণীর তার একটা টিকিট থাকে, তার গায়ে লাগানো থাকে, এবং শুধু থাকে না, তার এই সমস্ত যেগুলো বাইরে যায় একটা পশুকে আইডেন্টিফাইডের জন্য এরকম একটা কার্ড রাখাটাই আধুনিক ব্যাপার। আমাদের দেশেও সেটা হবে, এবং যারা সেটা করছেন না, বা যারা নিজেদের আধার কার্ডও করছেন না, তারা নিজেদের এই আধুনিক ব্যবস্থা থেকে নিজেদের সরিয়ে রাখছেন। এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে এরকমভাবে কানের দুল বললেন, এবং সেটাকে আমাদের সুবোধবাবু অজ্ঞতার লক্ষণ। আমার প্রতিটা লাইন মিসকোট করলেন, মিসকোট করবেন না, করবেন না। আমি তা বলিনি, কানের দুল বলিনি। বললেন কালকে মুখ্যমন্ত্রী মিটিং আমি ছিলাম, উনি বলেছিলেন খুব পরিষ্কার ভাবে যে যারা দাঙ্গা করছেন দুপক্ষ, না ওই দাঙ্গাটা তো আমি বলে নিই, আমরা তো দেখেছি দাঙ্গা বলতে মুখ্যমন্ত্রী কি বোঝেন সেটা তো আমরা দেখেছি। তো আশ্চর্য ব্যাপার, আপনি একবার ভাষা বিধবা বলতে আরেকবার সাইকিয়াট্রিস্ট হলেন। আপনি কি বোঝেন? হ্যাঁ, দাঙ্গা বলতে আপনি কি বোঝেন? আমি বুঝি যারা সাধারণ মানুষের উপর আক্রমণ করে তারা দাঙ্গা করে। ধুলাগড়ে যারা দাঙ্গা করেছে তাদের বিরুদ্ধে আমাদের পুলিশ কিছু করে না। থাকে তো দুপক্ষ থাকে না, আমাদের এখানে দাঙ্গা কথাটাই পশ্চিম বাংলায় মিসনোমার। আমাদের এখানে সমস্ত একতরফা মারপিট হয়, এবং সেটা হয় পুলিশদের নিয়ে। আমাদের এই দাঙ্গা হয় না, আমাদের এই আমি বললামই তো, এখানে আমাদের এই দাঙ্গা কথাটা বাংলাদেশে বাংলায় সাম্প্রদায়িক ধুলাগড়ে তো দাঙ্গা হয়নি। ধুলাগড়ে একটি সম্প্রদায়ের লোক জেনোসাইড।
কমপ্লিট গোলাগুলি এথনিক তো তাই করেছে, ক্লেন্সিং, গোলাগুলি কি দুপক্ষ করেছে? ক্লেন্সিং হয়েছিল দেশভাগের সময়। আর অঞ্জনদার যিনি এখন বলে গেলেন হিন্দুত্বের এজেন্ডা, তারা মাইনরিটি হ্যাজ আ রাইট অফ সেলফ ডিটারমিনেশনের নামে তারা পাকিস্তানকে সমর্থন করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না জন্মাতেন, যদি পূর্ব পাকিস্তানের দাঙ্গা বলি, পূর্ব পাকিস্তানি কোনো দাঙ্গা হয়? আমরা ছোটবেলা থেকে বলি পূর্ব পাকিস্তানে দাঙ্গা হয়, কোনো দাঙ্গা হয় না। শ্যামাপ্রসাদের জন্য পরিচয় দিচ্ছে। দেশ ভাগের জন্য যাদের মনে বেদনা নেই তারা কি করে থাকে জানি না। দেশ ভাগের আপনারা সমর্থক, আপনারা সমর্থন করেছে। পিপলস ওয়ার পত্রিকায় 28টা টুকরো করতে চেয়েছিলেন দেশকে। মাইনরিটিজ রাইট অফ সেলফ ডিটারমিনেশন দ্বিজাতি তো মেরেছিলেন। পহলে পাকিস্তান দেনা পড়েগা, ভারত স্বাধীন হোগা। আপনারা বলেছিলেন, আপনারা বলেছিলেন, আপনারা বলেছিলেন। ওভাবে ব্রিটিশ আমলে আম্বেদকর কোনোদিন ব্রিটিশদের বিরোধিতা করেননি। বিভিন্ন কনটেক্সটে আম্বেদকর কোনোদিন ব্রিটিশের বিরোধিতা করেননি। আরে সে তো আরএসএসও করেনি। তাতে কি হয়েছে? আরে গোলওয়ালেসও করেনি, আরএসএস এর কথা নেই। কে বলেছে? কে বলেছে? কংগ্রেসের শতবর্ষের ইতিহাস পড়ুন না। কতবার জেলে গেছে ডক্টর হেডিগার সেটা পড়ুন। আম্বেদকর 35 এ তো স্বাধীনতার বিরুদ্ধে, যে স্বাধীনতা দিলে কাদের হাতে চলে যাবে? কমিউনিস্টদের মতোই ওই রকম সংঘ পরিবারও 42 বলা যায় না। ভারত ছাড়ো কে বলেছে? কে বলে ভারতচন্দ্র নিজেকে বিযুক্ত রেখেছিল? কে বলে বলেছে? এখানে লেখা আছে। না, আম্বেদকর তিনি বলছেন সঙ্গের ভারত কাজ বলছে, রাজনীতি করা নয়। আপনি এখানে আরএসএস টানবেন না। সঙ্গের কাজ, সঙ্গের কাজ রাজনীতি করা নয়। অতীত থেকে এবার বর্তমানে এবং বিষয়ে ফিরতে হবে। সঙ্গের কাজ হিজাব পরে ভোট চাওয়া নয়। সঙ্গের কাজ ইমাম মসজিদ ভাতা দেওয়া নয়। এবার কেউ শুনতে পাচ্ছেন না। আমাদের ভোট এক এক করে বলা এক এক করে নয়। এবং বর্তমান আরে গোলওয়ালে এখানে লেখাই আছে। আম্বেদকরও তো লেখা আছে, আম্বেদকর অতীত থেকে বর্তমানে আছি আমরা। তাহলে পার্সপেক্টিভ আম্বেদকর কি পার্সপেক্টিভ বলবেন? সরকারকে তাহলে আক্রমণ আম্বেদকর করবেন, কি বলবেন? সরকারকে না, না, আম্বেদকর তো কুইট ইন্ডিয়া মুভমেন্টের বিষয় এগেইনস্টে ছিলেন। রাজনৈতিক। তাহলে আম্বেদকর শুনে কি শুধু বলবেন? কুইট ইন্ডিয়া তারপর নয়। তাকে আমরা কনস্টিটিউশন বানাতে দিই। ঔপনিবেশিকতাবাদের দেশদ্রোহী যে বিরোধিতা নিশ্চয়ই কনস্টিটিউশন আম্বেদকর বলেছি, ছিলেন। ওই রকম ভাবে আপনারা 42-এর আন্দোলনে কোথায় ছিলেন? না না, আবার ওই বিতর্ক করুন। আপনাদের ভূমিকা ছিল, আপনারা 42-এর আন্দোলনে যারা বিরোধিতা করছে তারা সম্পূর্ণ বর্তমান থেকে আমরা ইতিহাসে চলে গেছি। কমিউনিস্টরা কোথায়? কমিউনিস্ট পার্টির ভূমিকা বা সংঘ পরিবারের ভূমিকা তো আজকের বিতর্কের বিষয় ছিল না। কোথায় আন্দোলনে ছিল? 42-এর ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা বিরোধিতা করেছিল। আচ্ছা, 42 থেকে 2017 আছি। তাদের সমর্থন করে। মৌলবাদীদের কাকে? একেবারে তাসকন্তে যারা প্লিজ আমরা বিষয় এবং বর্তমানে আছি। হ্যাঁ সুবোধা প্লিজ। বীর সাভারকর নিজেকে আন্দামান থেকে চিঠি লিখে ইংরেজকে বলছে, আমাকে ক্ষমা করো। বীর সাভারকর আমার দলের কেউ ছিলেন না। তারপরে শুনুন, বীর সাভারকর যখন ভগৎ আমাদের সিং- ফিলোসফার নয়। ছিলেন না। বীর সাভারকর আমাদের হিন্দু মহাসভা থেকে বিজেপির উৎপত্তি হয়নি। যখন ভগৎ সিং বলছে বীর সাভারকর, বীর সাভারকরের মতামতকে আমরা সমর্থন করতে পারি। সুভাষ বোস বীর সাভারকরের বিরোধিতা করেছিলেন, পরবর্তীকালে সমর্থন করেছিলেন। হিন্দু মহাসভার সঙ্গে কোনোদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোনো যোগ ছিল না। নয়, কোনোদিন আমাদের নয়। এবার আমি বর্তমানে ফিরতেই হবে। কোনোদিন ছিলেন যেটা দিতে চাই। কোনোদিন ছিলেন না। বর্তমানে কোনোদিন ছিলেন না। আমি আবার বলছি, আপনি আবার বলছি, 42, 47 ঘুরে আমি আবার 2017 বলছি, আসবো। কোনোদিন হিন্দু মহাসভার সময় কোশ্চিন কালে দূর দূর পর্যন্ত কোন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যোগাযোগ ছিল না। আরে হিন্দু মহাসভার কথা বলছি। আমি হিন্দু মহাসভার কথাই বলছি। কথা বলছি। আমি আচ্ছা, হিন্দু মহাসভার সঙ্গে আপনাদের সবাইকে কোথাও অসংখ্য হেডগেয়ারের কোনো ধন্যবাদ। যোগাযোগ ছিল না। আমরা 42 এবং 47 পেরিয়ে আবার 2017 আছি। কোনো বিষয় Please. নেই। বিষয় মার্কেট শ্রমিক, রেগুলেটেড 2017 42 পেরিয়ে, 47 পেরিয়ে, 47 পেরিয়ে হ্যাঁ। 2017 পেরিয়ে চিন্তা হ্যাঁ। করতে পারতে কালের দেওয়ালে লেখা হয়ে গেছে। 2019 সালের 15ই আগস্ট দিল্লির লাল কেল্লা থেকে জাতীয় পতাকা তুলবে নরেন্দ্র মোদী। আমি আপাতত দেখতে পাচ্ছি ক্লাশ অফ সুমনদা ফর অ্যান্ড এগেইনস্ট দ্য মোশন। এর বাইরে আমি দেখতে পাচ্ছি না। যেটা সুমনদা বলেছেন যে বিবেকানন্দের স্টেটমেন্ট। ওরা আমাদের আচ্ছা, চালাবেন, বিবেকানন্দ বলেছেন হিন্দু বলে গর্ববোধ ডিজিটাল করো। ইন্ডিয়া দেবে। এই স্টেটমেন্টটা কোনোদিনও কোনো বিবেকানন্দকে বিকৃত করবে না, না, এটা বলেছেন, এটা বলেছেন। আরে আপনি আপনারা যারা দেশভাগ চেয়েছিলেন তাদের এটা শুনতে হবে। যারা বিবেকানন্দকে বন্ড সন্ন্যাসী বলেছেন তাদের কাছে বামপন্থীরা অবশ্যই কখনো বলেন না। দেশকে বিভাজনের কথা বলেছেন। যারা আমি বর্তমানে ফিরছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা
অত্যন্ত সিরিয়াস একটা জায়গায় এই আলোচনা পৌঁছে গেছে সমীর। আমি শেষে শুধু দর্শকদের বলতে চাইবো যে ধরুন 8 বা 9 দশকে যারা বাংলা মাধ্যম স্কুলে পড়েছে অন্তত প্রাথমিক স্তরে, তাদের জীবনে অন্তত একবার গরুর রচনা লিখতে হয়নি এবং মানুষ কিন্তু বিরল। তো আবার সেই পাগলা দাশুর সংলাপের মতো বলতে হয় যে আবার সে আসিছে ফিরিয়া। কোথায় এসেছে? আজ আমাদের রাজনীতির ময়দানে আপাতত আমি যা দেখছি, শুধু এই মঞ্চে নয়, ভারতবর্ষের জাতীয় রাজনীতির ময়দান এই মুহূর্তে পশুদের চারণভূমি। অর্থাৎ আমাদের মতো সাধারণ ছাত্ররা যারা বারবার সংস্কৃত ব্যাকরণে ওই গো শব্দের ধাতুরূপে হোঁচট খেতাম, আমরা কিন্তু বেজায় খুশি। শুধু মঞ্চে নয়, মঞ্চে দেশে যা দেখছি তাতে গোটা দেশের রাজনীতি এখন কুমোরপাড়ার গরুর গাড়িতে সওয়ার হয়ে গেছে। তবে সেই গরুর গাড়িটা এগোচ্ছে না পিছোচ্ছে সে বিচার আপনারাই করুন। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। যুক্তিতক্ক নিবেদন করছে রকস্টোন এলইডি টিভি। দেখুন, শুনুন, বুঝে কিনুন। সহযোগী নিবেদক রুবি জেনারেল হসপিটাল, সেই চেনা পরিষেবা, আরো উন্নত প্রযুক্তি। থার্মোকন 600 টিএমটি বার্স, দ্য নো কম্প্রোমাইজ স্টিল। SIHM কল্যাণী হোটেল ম্যানেজমেন্ট কোর্সের নিশ্চিত চাকরির একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।